লাইভ অন, তুমি লাইভ পেয়েছো? আমি তো পাচ্ছি না ব্রো। হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ। লাইভ অন, হ্যাঁ লাইভ অন, ওকে ওকে গাইজ, ওয়েলকাম টু মাই শো। আমার নাম হচ্ছে মঞ্জু আহমেদ, আপনারা জানেন। আর ওর নাম হচ্ছে আরোহী হালদার। ও প্রচুর কথা বলবে, আজকে আমি কোনো কথা বলবো না, লাইভটা শুরু করতেছি বিকজ এই ওর 7 বছরের ছেলেও এখানে আসছে, আলিফ। ওর হেয়ার স্টাইল খুব জোস। 7 বছর বলো না তুমি? আল্লাহ, 4 বছর তোমার? তো 4 বছর তুমি বলো না তো। আচ্ছা, ওর 4 বছর বয়সের ছেলে। ও নাকি কি শাকিব খানের কোন ডায়লগ বলো, তুমি একটু বলে দাও তো, ডায়লগটা আমি শুনি। না, আমার ছেলে হচ্ছে বেসিক্যালি একটু কাছে নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, আমার বেবি, ও লাইফে ফার্স্ট টাইম সিনেমা তোমার হলে ছেলে মানে গিয়েছে। তোমার বেবি? হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝলাম। তারপরে ওর নাম হচ্ছে আলিফ, ও এবার নার্সারিতে পড়ছে। তো ও হচ্ছে কখনো সিনেমা হলে যায়নি, কখনো সিনেমা দেখেনি। তো ওর লাইফে ফার্স্ট টাইম হচ্ছে সিনেমা হলে যাওয়া। সেখানে যাওয়ার পর ও বরবাদ দেখে সিনেমাটা। দেখার পর ও সেদিনে এত পরিমাণ ভাইরাল হয়েছে, মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশে। আমার কাছে মনে হয় বরবাদে সিনেমাতে শাকিব খান যতটুকু ভাইরাল, আমার বেবি তার চেয়ে বেশি ভাইরাল। মানে সবার পেজ, আমি তো বাসা আসার পর বলো তো ঘটনাটা একটু শুনি। বাসা আসার পর সবাই আমাকে টেক্সট করছে, সবার পেজে দেখি, টিকটকে দেখি, রিলসে দেখি, মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এটা আমার মিডিয়া ক্যারিয়ার, আমার মডেলিং ক্যারিয়ার মধ্যে এতটুকু আমি ভাইরাল হতে পারিনি। আচ্ছা, তো এটা দেখার পর সো প্রাউড অফ, মানে এতটা ভালো লেগেছে আমার যে ও ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছে, সেখান থেকে ও বেশি ভাইরাল হয়ে গেছে। তো এখানে আপনার আমাদের বরবাদের পরিচালক ছিলেন মেহেদী ভাই, তারপর ছিলেন প্রযোজক। তো সবাই ওকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছে যে এটা হচ্ছে শাকিব খানের ছোট ক্যারেক্টার। সবাই ভাবছে ও বোধ হয় এই সিনেমা হলে বা সিনেমাতেও ছিল কোন ক্যারেক্টারে ছিল। না না, ও কখনো, হ্যাঁ ওকে, শিখেছে কি ডায়লগটা? ওকে, না, এটা শেখানো হয়নি, ও সিনেমা দেখেছে। সিনেমা দেখার পর আপনার শাকিব খানের একটা ডায়লগ ছিল, ওই জিল্লু মাল দিয়ে, তারপর ওই জিল্লু হেলিকপ্টার বন্ধ কর, যেটা বাংলাদেশে অলরেডি আপনার এতটা পরিমাণ ভাইরাল হয়েছে। তো ওর এটা ফার্স্ট টাইম কোনো ডায়লগ দেখা, কোনো সিনেমা দেখা, যেহেতু ও দেশের বাইরে থাকে। ও কোথা থেকে? ও হ্যাঁ, লন্ডনে। আচ্ছা, ওকে। তো ও হচ্ছে মানে এটা দেখার পর একটা আওতা করে ফেলছে, মানে যে বেবি আমার কথা বলতে পারে না ঠিকঠাক, সে ডায়লগ মুখস্থ করে ফেলছে। আচ্ছা, যখন সিনেমা শেষ করার পর, নর্মালি তো আমরা সিনেপ্লেক্সে থেকে সিনেমা শেষ করার পর যখন আমরা মানে এক্সিটে বের হই, তখন কিন্তু মোটামুটি অনেক জার্নালিস্ট থাকে, যেহেতু ঈদের সিনেমা, তখন অনেক সাংবাদিক ওকে একদম ঘিরে ধরেছে। তো তখন ও মানে ইমিডিয়েটলি বলে দিল, মানে এটা আপনার হঠাৎ কেউ শিখিয়ে দেয়নি। ও বলতেছে এই জিল্লু মালদি, মানে এই কথাটা যে এত পরিমাণ ভাইরাল হয়েছে, প্রতিটা ফেসবুক রিলস, ভিডিও, টিকটক, সব জায়গায় খুব কোটি কোটি মিলিয়ন মানে ভিউ হয়েছে। এই আলিফের? হ্যাঁ, ওকে ডাকো দেখি, আমি এই ভিডিওটা দেখি নাই, আমরা সামনে দেখি। আসো আলিফ, কি খবর? তোর চুল তো খুব সুন্দর। তুমি ডায়লগ বলো তো দেখি, ডায়লগটা বলো শুনি। জিল্লু মাল দে। তাহলে কি ওই এরকম করে না? তুমি মুভি দেখছো? হ্যাঁ মুভিটা দেখেছি। সাইলেন্ট। ওইভাবে সাইলেন্ট এভাবে বলে? হ্যাঁ, মুভির মধ্যে এরকমই ছিল। আপনার শাকিব খানের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওর নাম থেকে জিল্লু, মানে যতটা ক্যারেক্টার বোল্ড ছিল শাকিব খান, ঠিক অতটাই বোল্ড ছিল জিল্লু ক্যারেক্টার। মানে জিল্লু ক্যারেক্টার প্রচন্ড পরিমাণ হিট একটা ইয়ে ছিল, ক্যারেক্টার ছিল। লেখাটা দেখছি অনেক জায়গায়। তো ওই ডায়লগটা ওইটা আওতা করে নিয়েছে। আচ্ছা, বলো তোমার তোমার গল্পটা একটু শুনি আগে। আলিফ তো এখানে থাকলো, আমরা কথা বলতেছি। তুমিও কি কি যেন বলতেছিলে, বলো তো একটু শুনি তোমার গল্প। আমার গল্প হচ্ছে আমি মডেলিং, আগে সাকিব ভাইকে নিয়ে কি যেন বলতেছিলে তুমি। ও সাকিব ভাইয়ের সাথে আমার তুমি একটা আমাকে পাঠাইছো লিংক, যে তোমার কি তুমি নায়িকা হইতে চাইছো, বা সাকিব ভাইয়ের নায়িকা তুমি সবচেয়ে, কি বলো? না, আমার মডেলিং স্টার্টিং ক্যারিয়ার হচ্ছে আপনার 2020-তে। এটা ছিল কুইন অফ সাউথ এশিয়া, আপনার একটা বিউটি প্রেজেন্ট। সেখানে এটিএন বাংলা হাত ধরে আমার মডেলিং ক্যারিয়ার স্টার্ট। তো আমি দীর্ঘদিন মডেলিং এ ছিলাম, অনেক টিভিসি করেছি। তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টারে ছিলাম কিছুদিন। তারপর যেহেতু আমি দেশে বাড়ি চলে যাই। তুমি নিউজ প্রেজেন্টারে ছিলে? তোমার উচ্চারণ তো আমার চেয়েও বাজে। কেমনে নিউজ প্রেজেন্ট পড়তা? না, এটা তো অবশ্যই, না না না, এটা তো আমাদের একটা ইয়ে ছিল, আমি তো অবশ্যই প্রশ্ন নিয়ে এসেছি। ব্যাপারটা বলি, ধরো নিউজ যারা পড়ে, ধরো আমাদের এখানে একজন লেজেন্ডারি নিউজ প্রেজেন্টার বসে আছে, একটু পরে ওর সাথে আমার শো। নিউজ যারা পড়ে ওদের প্রনাউন্সিয়েশন খুবই ক্লিন,
এবং খুবই প্রপার লাইক প্রমিত বাংলা যেটা হয়, যেটা আমি পারি না। আমার উচ্চারণ খুবই বাজে, আমি ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলি এবং আমি ওই মানে কি বলে আমি খুবই আরবান ল্যাঙ্গুয়েজে কথা বলি, রাইট? বাট নিউজের যেটা সেটা কিন্তু ওইভাবে না। এবং তোমার যে কথা বললাম, তুমি কয়েকদিন আমার সাথে কথা বলছো, যেটা ফোনে আমি শুনলাম, তোমার উচ্চারণ কিন্তু আমার মতোই বাজে। ফোনে কথা বলা একটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ফোনে কথা বলা, ফ্রেন্ড হিসেবে না, তুমি যখন এখন হ্যাঁ, তো বলছো না সেটা না বলছি। যখন আমরা কথা বলি ফোনে, আর তুমি এমনিতে নিউজ পড়তা মানে? হ্যাঁ। ওকে ওকে, কি কোন নিউজ পড়ছো? আমি আপনার মাই টিভিতে কাজ করেছি, বাংলা মিশনে কাজ করেছি। নিউজ পড়ছো কোথায়? হ্যাঁ, এটা ছিল এটিএন। আচ্ছা আচ্ছা, মানে কোন কোন টাইমে নিউজ পড়ছো? এটা হচ্ছে আমার মানে মর্নিং এ বা ইভিনিং এ। এই জন্য মানুষ দেখে নাই মনে হয়। না না, অনেকে না, দেখেছি, just kidding, অনেকেই okay, দেখেছে। না ডেফিনেটলি হয়তো পড়ার সময় তোমার প্রিপারেশন থাকতো ডেফিনেটলি। আর অবশ্যই আমার আলোচনা হয়েছিল আপনার, আমি যেহেতু হোস্টিং করি, উপস্থাপনা আচ্ছা। করি, উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু এটা একটা আলোচনা সবাই দেখে। মানে আপনি একটা সেক্টরে অনেক বছর কাজ করবেন, কেউ আপনাকে চিনবে না জানবে না, বাট কোনো কিছু ভাইরাল ইস্যু হলে মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনাকে দেখতে শুরু করবে। তোমাকে চিনে? হ্যাঁ, মোটামুটি তো কম বেশি এই সবাই জিল্লু চিনে। মাল দেওয়ার আগে চিনতো? হ্যাঁ, অবশ্যই চিনতো। আচ্ছা ওকে, কিভাবে চিনতো? না, আপনি আমার ফেসবুক আছে 2M 2 মিলিয়ন হ্যাঁ, পেজে? হ্যাঁ। ওয়াও। মোটামুটি বানানো হয়, মানে প্রফেশনাল ভাবে করা হয় না, কেন? সময় পাই না। তুমি নিউজ প্রেজেন্টার, তুমি হোস্ট, তুমি ব্লগ করো, তো এত কাজের মধ্যে তার কন্টেন্ট বানানো একটা আলাদা একটা, সেটাই তো হ্যাঁ। কন্টেন্ট না? ওটাই তো না না না, আলাদা একটা কন্টেন্ট বানানোর জন্য না অনেক একটা সেট আপ করতে হয় সবকিছু, এটা মিলিয়ে আর হয় না। বুঝতে পারছি। তো তুমি কন্টেন্টে মন দাও নাই, না না না, শুধু মডেলিং এ, হোস্টিং এ, নিউজ প্রেজেন্টেশনে। আর এই তো জীবন। তো এই তো জীবন, তুমি এগুলো তো সব তোমার কন্টেন্টে আসতে পারে। তুমি যেগুলো করতেছো, তুমি তো মিডিয়াতে কাজ করতেছো, তার মানে তোমার কন্টেন্ট ইজিলি তোমার পেজে তুমি দিতে পারো, কেন দেও না? না, কন্টেন্ট তো আলাদা একটা সেট আপ করতে হয়, আমি কোন পারপাসে এটা কন্টেন্ট করব। আচ্ছা, okay. একটা গল্প হিস্টোরি থাকতে, হিস্টোরি না থাকলে কিন্তু আপনার একটা মানুষ কন্টেন্টটাকে উপভোগ করে না। এখন দেখবেন যে যারা কন্টেন্ট করে তারা মোটামুটি একটা মেসেজ দেওয়ার ট্রাই করে, সেটা ভালো ক্ষেত্রে হতে পারে, খারাপ ক্ষেত্রে হতে কিন্তু পারে। তুমি ভাইরাল কবে হয়েছিল লাস্ট, সেটা বলো। আমি Recent না? রিসেন্ট তো ভাইরাল হয়েছি, তারপর হারলিনে একটা প্রোগ্রাম ছিল, সাকিব ভাইয়ের সাথে একটা হারলিনে প্রোগ্রাম ছিল, সেখানে মোটামুটি অনেক বেশি পপুলার ভাইরাল হয়ে গিয়েছিলাম। ওটা ছিল মূলত একটা শো স্টপার হিসেবে, তো খুব এক্সপেন্সিভ একটা আমার ড্রেস ক্যারি Dress. করি। হ্যাঁ, এই ড্রেসের ব্যাপারটা ছিল যে আপনার, কারণ এখন যা হয় আপনি লং টাইম কথা বলছেন সেটা হবে না, যখন একটু কাট পিস করে এটা ছেড়ে দেয়, এটা আপনার হিউজ পরিমাণ রিউমার ছড়ায়, অনেক ভিউ হয়, ভাইরাল যে ইস্যুটা চলে আসে। তো আমাকে যখন সাংবাদিক অনেক প্রশ্ন করলো, আপনি এখানে আসলেন, কাজ করছেন, আপনার ড্রেসটা অনেক সুন্দর, আপনার কোন শো স্টপার এটা করেছে, তো সেক্ষেত্রে বললাম যে ড্রেসের দামটা ছিল 25 লাখ টাকা। ওর দাম বলে দিচ্ছি। হ্যাঁ, তো সেখানে আসলে হচ্ছে 25 লাখ নাকি viral হওয়ার জন্য না বলছেন? না না, এটা অবশ্যই এক্সপেন্সিভ ছিল, আচ্ছা কারণ যারা আপনার শো স্টপার তারা আপনার 1000 টাকা ড্রেস পরে, আবার আপনার 10 লাখ Of টাকা course, of ড্রেস course. পরতে হয়, ক্যারি করতে হয়, যেহেতু শো স্টপার হিসেবে। তো সবকিছু মিলিয়ে তখন ভাইরাল হয়েছিলাম, আর রিসেন্ট তার বেশি সবকিছু ইস্যু নিয়ে ভাইরালটা হয়ে কি গেছে। কি নিয়ে? এই যেখানে যাই মানে অদ্ভুত কোশ্চেন, আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, সেটা আমাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে। Of course, হ্যাঁ। সেই অ্যান্সারটা যে ভাইরাল হবে এটা কিন্তু তখন আমি জানি না। জানো না, রাইট? কি কোশ্চেন সবকিছু ছিল? মিলে মানে এখন যেখানে যা মোটামুটি সবাই বলে যে আপনি নায়িকা হতে পারতেন, কেন নায়িকা হলেন না, কি কারণ নায়িকা হবেন। আর এখন তো একটা ইস্যু ভাইরাল করা, আপনি সাকিব ভাইকে নিয়ে দুইটা কথা বলেন, অবশ্যই ভাইরাল হয়ে Viral যাবেন। হয়ে যায়, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এখন জার্নালিস্টরা সবাই না এই সাকিব এটা বুঝে গেছে। কেন্দ্র করে আপনি কোশ্চেন গুলো করে। তো কি কোশ্চেন করেছে তোমাকে লাস্ট করেছে যে আপনি সাকিব ভাইয়ের সাথে যদি অবশ্যই সিনেমা ইদিকা পালের জায়গায় যদি আপনি থাকতেন অবশ্যই কি ভালো লাগতো, বাট সাকিব খানের নায়িকা হলে তার বাচ্চা মা হতে হবে, এই বিভিন্ন কোশ্চেন গুলো সম্মুখীন হয়েছে। এগুলো এখনো করে? এখনো আপনি র্যান্ডম করা হয়। আচ্ছা, দেন তুমি কি রিপ্লাই করছো? আমি তো তাকে বলেছি, যারা আমাকে কোশ্চেনটা করে, যে আপনি দেখেন 27 বছরের কেরিয়ার, উনি একজন মেগা স্টার, Of course, শাকিব খান হচ্ছে পুরো বাংলাদেশের গ্লোবাল স্টার, Definitely. মানে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শাকিব খান। Of course. তো সে যদি তার ক্যারেক্টার এতই সেমলেস হতো, সে 27 বছরে 27টা বিয়ে করতো, সেখানে তার 2টা বিয়ে এই আমরা কিছু বছর পর পর দেখতাম না। না, তো এটা তো হচ্ছে মানুষের যার যার একটা চারিত্রিক ঘটনা, এটা একটা Personal প্রফেশনাল, ব্যাপার। হ্যাঁ পার্সোনাল প্রফেশনাল দুই জিনিস। তো সবকিছু মিলিয়ে আর কি। তুমি লাইভ আর- শেয়ার করছো? শেয়ার করতে পারছো? না, আপনাকে লাইভ এখন চলছে? আরে আজব মেয়ে ভাই। আলিফ ফোন কই, ফোন দাও। তুমি লাইভে তো এখন, তোমার তো কমেন্ট করে তুমি শেয়ার করে তোমার কমেন্ট কিভাবে আসো তোমার পেজে? এইভাবে দিলা তুমি আলিফ? এটা কি ছিল আলিফ? এই জিল্লু আসো একটু আরেকবার বলে যাও, আসো আসো না, আমি আর তুমি বলে আসো।
আরেকবার আসো, ওকে দাও। আসো। তুমি শেয়ার দাও, ও শেয়ার করো। ওয়াইফাইটা অন করো। আসো বলো, চলো জিল্লু, জিল্লু মাল দে। আরে তোমার তো ওই যে ওখানে সে দিলে তোমার ক্যামেরা অন করো, তাক করো, ওদিকে নিয়ে নিবে তোমাকে। হ্যাঁ বলো না তুমি, ওই যে আলিফ, তুমি কি দেখো, আমার ছবি দেখতেছো কেন? আলিফ হাতে নাও না, এটা হাতে নাও, সুন্দর করে বলো ট্যালেন্ট। ওইদিকে তাকাও, ক্যামেরা এদিকে, এই এদিকে, তুমি ওইদিকে ইসে করো, ওইদিকে তাকাও, ওইদিকে দাও, তাহলে সে পেয়ে যাবে। বলো, হ্যাঁ এটা হ্যাঁ এটা আবার আরেকটা কি ছিল বলো, হ্যাঁ তারপরে ডায়লগটা দাও। তুমি এটা খুলে ফেলতেছো বাবা, এটা খুলে ফেল, হ্যাঁ এটা হ্যাঁ। Silent. এই জিল্লু মাল দে। হয়ে গেছে, ডান। তুমি খুব লজ্জা পাচ্ছ না? তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর। শাই ফিল করছে। পাইছো? না আমি তো পাচ্ছি না। ভাই তুমি স্ক্যান করতে পারতেছো? তোমার স্ক্যান ক্যামেরা অন করো ওদিকে। বুঝছি। তোমরা না আলিফ, হ্যাঁ এই যে এখন দাও, অন করো। এই এতটুকু ডাইরেক্ট না, এটা হাতে নাও না। হ্যাঁ বলো। এই যেগুলো হেলিকপ্টার দিয়ে তুমি শাকিব খানকে তুমি ইসে করো, ভালোবাসো? আরো বড় হলে কি হবে? তুমি এটা ইসে দাও, তারপর আমরা শুরু করি, অসুবিধা নেই। হ্যাঁ আবার দাও, কি আর করবো, সব খুলে ফেলতেছো। দাও আমার কাছে দাও, ওটা ইসে করো। আলিফ ঠিক আছে, আলিফ থ্যাংক ইউ। তোমাকে হচ্ছে বাংলাদেশ, ভাবলাম শাকিব খানের সাথে তুমি অ্যাক্টিং করবা, বাট সেটা হচ্ছে না। শাকিব খান কেমন লাগে বলো? না, এটা দিয়ে বলতে হবে। এগুলো কি না, এটা হাতে, এইভাবে হাতে না, এইভাবে ধরো। তুমি কিন্তু ক্যামেরার বাইরে, তোমাকে এদিকে আসতে হবে। বাবা এদিকে এসো। তুমি পুরো ক্যামেরার বাইরে। এদিকে বসো, এদিকে বসো। হ্যাঁ তাকে বলো শাকিব খান তোমার কেমন লাগে? বলো আই লাভ ইউ শাকিব খান। আরোহী তুমি 1 সেকেন্ড লাগে তোমার জিনিসটা লাইভ দিয়ে, দেন আমরা শুরুটা করি। না পেজটা আপনি পেজটা দাও আমার কাছে দাও, তুমি কথা বলো, দাও 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 দাও, বুঝতে পারছি। লাইভে বসে তোমরা এই যেগুলো যে করো, এগুলো ঠিক না, বুঝছো? এরপরে এই জন্য তুমি ভাইরাল হও, বুঝতে পারছি আমি কেন ভাইরাল হও। তুমি এই জন্যই ভাইরাল হও, তুমি লাইভে বসে উল্টাপাল্টা করো। আলিফ তুমি কোনো কথা বলবো না? হ্যাঁ বলো। পাইছো? আমাকে দাও, আমি দিচ্ছি তোমাকে। এই যে এখন সে আলিফ এটা হাতে নিয়ে তুমি আবার খুলে ফেলতেছো। এই বাচ্চাদের আসলে খোঁচানো অভ্যাস, যেটা বুঝলাম। আলিফ বলো না একটু, ডায়লগটা আবার শুনি। বলো ডাইরেক্ট বলো। হয়েছে, পাইছো তুমি? আমার কাছে দাও, আমার এদিকে দেবো, এটা আমার কাছে দাও, তুমি সে গল্প করো। ঠিক আছে আলিফ, থ্যাংক ইউ, বসো। বলো তুমি বড় হলে কি হবে বলো? বড় হলে শাকিব খান হবো। কি ভাই এগুলো কি বলো তুমি? ওর মানে জীবনের প্রথম সিনেমা দেখা, শাকিব খানের সিনেমা দেখা। তোমার ফেসবুক দিলে সে মেসেঞ্জারে চলে আসে, কেমনে কি করো আল্লাহ জানে ভাই। সফটওয়্যারটা এলিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ যাও আলিফ বসো। বলো কি যেন বলতেছিলে তুমি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে যে ভাইরাল টপিকটা এখন বেশি হচ্ছে। আপনি দেখেন যে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি অনেক বছর কেরিয়ার তাদের কেউ ছিলেন না, হুট করে ভাইরাল হয়েছে। এখন তাদের ফিতা কাটতে মিনিমাম লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ইনভেস্ট করতে হচ্ছে। তো ভাইরাল ইস্যুটাকে এখন প্যাশন হিসেবে সবাই দেখছে, প্রফেশনাল হিসেবে দেখছে। মানে আগে তো মানুষ ভাইরাল হতো হুট করে, কেউ জানতো না। আর এখন হচ্ছে মানুষ নাই ইচ্ছাকৃত ভাবে ভাইরাল উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ আপনি দেখেন যারা নাটক করে বা সিনেমা করে অনেক আর্টিস্ট আছে, একমাত্র মেইন রোল ছাড়া কেউ কাউকে চিনতাম না। সে 10 বছরের কেরিয়ার আমরা চিনতাম না। এখন যেহেতু সে ভাইরাল হয়েছে, সে হচ্ছে কি শো স্টপার, সে সামনে সারিতে আগে বসবে, সাংবাদিক তাদেরকেই ধরছে। কে এরকম কে আছে? অনেকে আছে, অনেকে আছে। আপনি একটা নাম দেখেন বলো, আমি হ্যাঁ চিনি না। রুনা খান, রুনা খানের বলো। কথাই বলি। উনি একটা লিজেন্ডারি অ্যাক্ট্রেস। উনি বেশ অনেক বছর ধরে উনি নাটক করে ভাবি ক্যারেক্টার করতো। ওনার যে একটা প্রাধান্য ছিল, তখন কিন্তু কেউ ওনাকে শো স্টপার হিসেবে রাখতো না। যখন উনি উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কি করছে সেটা আমাকে বলো অবশ্যই আগে। বলো কি উল্টাপাল্টা আপনার করছে? ওনার মতন একজন এজের, উনি তো সারা জীবন শালীন ড্রেস পরেছে। আমরা তাকে দেখেছি ভাবি ক্যারেক্টার, বড় বোন ক্যারেক্টার, খুব মানে বাচনভঙ্গিটা অন্যরকম ছিল, তার প্রতি একটা রেসপেক্ট অন্যরকম ছিল। যারা মানে আমরা যারা বাসায় যারা গৌরব ভাবে টিভি দেখি, তো দেন উনি যখন আপনার বিভিন্ন শুট করলো, আপনার খোলামেলা ড্রেস পরে শুট করলো, তখন থেকে কিন্তু উনি এতটা রিউমার, এতটা ভাইরাল, ওনাকে শো স্টপার ফিতা কাটার জন্য সবাই ডাকছে, হুমড়ি খেয়ে পড়ছে।
আপনি দেখেন জায়েদ খান ইস্যুটা দেখেন, উনি 2000 সাল থেকে সিনেমা করে, 2017-18 সালে ওনাকে কেউ চিনতো না। একমাত্র যারা এফডিসিতে যাতায়াত করে তাদের ছাড়া কিন্তু কেউ জায়েদ খানকে চিনতো না। যখন উনি ডিগবাজি দিল, ভাইরাল হলো, তখন কিন্তু উনি সুপারস্টার। ফিতা কাটতে হলে, কখনো কোথাও আউটলেট ওপেনিং করতে হলে জায়েদ খানকে লাগবে। জায়েদ খান মানে 1 ডজন সাংবাদিক, তাও সব নিউজ আপনার মোবাইল অন করলে জায়েদ খান। ওগুলো আসলে সাংবাদিক না, মোবাইল সাংবাদিক বলতে পারো। হ্যাঁ, নিউজ পোর্টাল। রিয়েল যেটা সাংবাদিক তো ওরকম অনলাইন যেটা যে সাপেক্ষে অনলাইনে না, ইউটিউবার্স বা মোবাইল সাংবাদিক, তো মোবাইলে দেখেন জায়গা আপনি একটা কথা হচ্ছে, যখন আপনি ভাইরাল টপিক হবেন না ততক্ষণ মানুষ আপনাকে চিনবে না, ততক্ষণ আপনাকে ভ্যালু দিবে না। আপনি জায়েদ খান ইস্যুটাই তো বললাম, উনি এত বছরে কেরিয়া, সাধারণ মানুষ ওনাকে চিনতো না। উনি পরপর অনেকগুলো ভালো ভালো ছবি করেছে। লাস্ট বোধহয় অন্তর্জালা নামে একটা সিনেমা করেছে পরিমণির সাথে, সেটাও সুপারহিট হয়নি। 5 জন দর্শক ছিলেন। যখন উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হলো, তখন উনি যেখানেই যায়, জায়েদ খান মানে অনেক দর্শক, মানে এত দর্শক কোনো সিনেমা কেউ দেখেনি। তো ভাইরাল ইস্যুটা ভালো না, যে আপনি ভাইরাল হচ্ছেন, আপনাকে দেখা যাচ্ছে, আপনি ভাইরাল হলেন, আপনাকে ফিতা কাটার জন্য অবশ্যই ডাকছে, আপনাকে সবাই চিনতে পাচ্ছে। তো সেক্ষেত্রে তো ভাইরাল টপিকটাই ভালো। হ্যাঁ, বাট আমি বলছি জায়েদ খান একটা ডিফারেন্ট জিনিস। বা তুমি রুনা খানের কথাটা যে বলো, রুনা খান খারাপ কি করছে সেটা আমাকে বলো। না, রুনা খান খারাপ কি? আপনি তাকে সারা জীবন মানুষ দেখে এসেছে যে শালীন ভাবে, যারা বাসায় মা, খালা, বড় বোন আছে, আপনার যে ফ্যামিলি ড্রামাগুলা, এইগুলার ক্ষেত্রে কিন্তু রুনা খান বেস্ট। বাবি ক্যারেক্টার, বড় বোন ক্যারেক্টার। কিন্তু যখন উনি খোলামেলা ড্রেস নিজেকে আপনার উপস্থাপন করলো মিডিয়ার সামনে, তখন থেকে রুনা খান মানে হচ্ছে 1 নম্বর মডেল। উনি কখনো কি মডেলিং করেছিলেন আজও? কিন্তু উনি না, উনি মডেলিং করেছে কোথা থেকে? আপনি দেখেন লাস্ট আপনি 3 বছর 4 বছর দেখেন, রুনা খান মানে শো স্টপার। যত খোলামেলা ড্রেস, যত ভাইরাল, তত হচ্ছে আপনার ডিমান্ড। এখন ফিতা কাটার জন্য আপনি রুনা খানকে নেন, তার শিডিউল নেই। তো রুনা খান খারাপ কি করছে সেটা বুঝে নেই। না, এটা খারাপের কিছু না, আপনার ভাইরাল। উনি কিন্তু এত বছর ভাইরাল ছিলেন না। উনি যে দীর্ঘ 2000 সাল থেকে অভিনয় শুরু করেছে, এত বছরে কেরিয়া, ওনাকে কিন্তু মোটামুটি কম বেশি কেউ চিনতো না। কম চিনতো, বেশি চিনতো না। যখন উনি ভাইরাল হলো, সবাই ওনাকে চিনছে, সবাই ওনাকে ডাকছে। তো এই জনপ্রিয়তা কোথায় ছিল যখন ভাইরালের আগে? ভাইরাল ইস্যু হওয়ার আগে জনপ্রিয়তার কোথায় ছিল? তো সেই ক্ষেত্রে মনে করি যে ভাইরাল কিছু কিছু সময় কাজে লাগে। এখন দেখেন রুনা খান, জায়েদ খান, যারাই বলেন, যারা ভাইরাল হয়েছে, তাদেরকে আজও শিডিউল আছে? নাই। আপনি জিজ্ঞেস করেন, শিডিউল নাই, ওইখানে যেতে হবে, এখানে শো স্টপার। তোমার পয়েন্টটা আমাকে বুঝাও। ধরো তুমি বললে যে রুনা খান মানে খারাপ বা কি খোলামেলা ড্রেস পরে, সেটা বলতেছ না? না, আমি খারাপ বলিনি, আমি বলেছি ভাইরাল ইস্যু। ভাইরাল হওয়ার আগে ওনাকে কেউ চিনতো না। ভাইরাল তো তোমরা করছো, তোমরা এখন হ্যাঁ তুমি বলছো তুমি খোলামেলা ড্রেস পরে, ভাইরাল তো আমরা মানে উনি নিজেকে রিপ্রেজেন্ট করেছে ভাইরাল হওয়ার জন্য। আপনি দেখেন লাস্ট যে শোটা দেখলাম, যে রুনা খানের আপনার একটা শো স্টপার শর্ট, একটা গ্রাউন্ড পরে একটা শো স্টপার আপনার করেছিল, ক্যাটওয়াক করছিল। সেখানে কিন্তু এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, কেউ তো কন্টেন্ট বানাচ্ছে, আমার বাসার ডিনার সেটের 2টা বাটি হারিয়ে গেছে। তো এই যে এরকম ভাবে যে ভাইরাল নিজেকে রিপ্রেজেন্ট করছে, আপনি রিপ্রেজেন্ট হবেন, আমরা এটাকে বললে দোষ হবে তা কিন্তু না। ভাইরাল হয়েছেন জন্যই তো আমরা, মানুষ এটাকে কন্টেন্ট বানাচ্ছে, মানুষ এটাকে রিলস বানাচ্ছে, বিনোদন নিচ্ছে। তো সেক্ষেত্রে তো আপনি রিপ্রেজেন্ট হয়েছেন, রুনা খান নিজেকে রিপ্রেজেন্ট করেছে। এখন রুনা যেটা বলছে, আজকে রাত 10টা ইনফ্যাক্ট একটা এপিসোড যাবে রুনার, সেখানে ও লিখছে যে ও বলতে, ওইটা এপিসোডটা একটা আছে, সেখানে ওর কথা হচ্ছে যে আমি ভাইরাল হয়েছি দেখে সেটা কি নায়িকাদের জলে কিনা এক, অন্য অনেক নায়িকা আছে যাদের লাস্ট 5 বছরে তাদের কোনো ইন্টারভিউ নেই, তারা আমাকে নিয়ে কথা বলে এখন ভাইরাল হইতেছে। তারপরে বলতেছে যে এই ওয়েট লস জার্নি, সেটা আমার ব্যক্তিগত জার্নি ছিল, সেটা সবাই মিলে নিউজ করে এটাকে ভাইরাল বানাচ্ছে, এটা আমি কিছু করি নাই। আর শো স্টপার যা ফ্যাশন ক্যাটওয়াক যেগুলো করছি, সেগুলো সবই, বা ফটোশুট, সেগুলো সবই আমার কাজের অংশ। এটা কোন কাজের অংশ? এত বছর এই কাজ কোথায় ছিল তার? না, এই যে তুমি এতে ভুল করতেছো। এত বছর ধরে, এখন ধরো শাকিব খান বরবাদ কি 10 বছর আগে করছে, এখন করছে বরবাদ, আর 10 বছর আগে তো কি 2 টাকার কাবিন করছে। ওটা তো সিনেমা ছিল তার, এটা কিন্তু নাটক, সে কিন্তু নাটক বন্দী। আপনি দেখেন, না তুমি ফিল্মও করছে, উনি ফিল্ম করেছে, তুমি মডেলিং দিলে দেখো না টিভিসি না, এরকম কিন্তু খোলামেলা ড্রেস পরে উনি নিজেকে রিপ্রেজেন্ট করে নাই। কথাই বুঝো না তুমি, করে নাই বলে যে কখনো করবে না সেটা তো তোমাকে বলে দেন, বুঝছেও কখনো না, ভাইরাল হওয়ার জন্য তুমি করেছে। ও বলতেছে যে ও ভাইরালের জন্য করে নাই, না, উনি নিজেকে রিপ্রেজেন্ট করেছে ভাইরাল হওয়ার ইস্যু। এখন আপনি এখানে আছেন, এখন যদি হুট করে আপনি খুব এগ্রেসিভ হয়ে ভাঙচুর করেন, এটা কিন্তু নিজেকে ভাইরাল করার জন্য। আপনি যেটা ভাইরাল করে রিপ্রেজেন্ট করবেন ক্যামেরার সামনে, অন স্ক্রিনের সামনে, মানুষ এটা আপনাকে দেখবেই।
তা আপনি তো চেয়েছেন নিজেকে ভাইরাল করতে। কিন্তু আমি বলতেছি কোনটা, ওর যে পয়েন্ট অফ ভিউ, ধরো ও একটা কাজ করতেছে, এটা ওর কাজ, ও পেড ফটোশুট যা করছে, যে ফটোশুট দেখছে সেগুলো সব পেড ফটোশুট, দ্যাটস হার স্টেটমেন্ট, আমার ইন্টারভিউতে দেখবা। তো সেগুলা মানুষ দেখছে, হ্যাঁ, খোলামেলা ড্রেস, যেটা হয়তো ওই যে কি ভাবি ওই টাইপ। এখন ওকে তোমরা এভাবে নিছো, সেটা তো তোমাদের ব্যাপার। ও এরকম ছিল বা এরকম চেঞ্জ করছে নিজেকে, সেটা ওর ব্যাপার, এটা ওর কাজ। না, এটা তো রিপ্রেজেন্ট করেছে। আপনি যদি Represents উনি এত বছর ধারাবাহিক নাটক করেছে, লাস্ট ফ্যামিলি যে এনটিভিতে একটা ধারাবাহিক নাটক তুমি হতো। আমাকে বলো, তুমি একটু রং কথা বলতেছো, এই জন্যই বলতেছি তোমাকে, জাস্ট পয়েন্টটা বলি। জয়া হাসান, হ্যাঁ, জয়াপুর ছবি নিয়ে তুমি কি বলবো? জয়াপুরকে এত খোলামেলা কখন ফটোশুট করছে? জয়া হাসান তো হচ্ছে ওনাকে দেখে দেখে অভ্যস্ত। উনি কিন্তু হুট করে একদিনে হয়নি। জয়া হাসান কিসের অভ্যস্ত তুমি? জয়াপুরকে কখন দেখছো তুমি এরকম খোলামেলা ড্রেস আপ করতে? ওনাকে জয়া হাসান হচ্ছে বাংলাদেশে খোলামেলা ড্রেস বলেন যেভাবেই হোক, উনি নিজেকে এভাবে রিপ্রেজেন্ট করে করে আসছে। উনি আচ্ছা, জয়া হাসান কি কখনো ভাবি ক্যারেক্টার করেছে? অবশ্যই করছে। কোন সিরিয়াল হ্যাঁ। নাটকের ক্যারেক্টার ভাবি ক্যারেক্টার Definitely করেছে? করছে, হ্যাঁ। আমি দেখিনি, আমাদের জেনারেশন এখন দেখিনি। শোনো, তুমি জাপানে গেছো? হ্যাঁ, জাপানে গিয়েছি। গেছো জাপানে? চীনে গেছো? হ্যাঁ, চীনে চাঁদে তো আমি গেছো? রিসেন্ট না, চাঁদে যাইনি, চীনে এই গিয়েছি। মঙ্গল গ্রহে গেছো? না না না। মঙ্গল গ্রহ নাই, চাঁদ নাই। হ্যাঁ, জাপানে আছে। ধরো উনি জানে তো জাপান নাই। হ্যাঁ, তুমি আছে। জানো না দেখে হয় না, তা তো ব্যাপারটা এরকম না। রুনা খানকে তুমি দেখো নাই, ধরো আমি দেখি নাই, তার মানে ও করে না, ব্যাপারটা তো এরকম না। আমার কথাটা আমি কি বলছি সেটা বুঝো। ওর যে স্টেটমেন্ট আর তোমার যে স্টেটমেন্ট, সেটা মিলতেছে না এই কারণে যে তুমি দেখো নাই, এই জন্য এরকম উনি ভাইরাল হওয়ার জন্য এটা করছে। ব্যাপারটা তো তা না। ভাইরাল হয়ে গেছে, এটা ডিফারেন্ট জিনিস। আমার কথা ভাইরাল হয়ে গেছে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু তুমি দেখো না দেখে যে সে করে নাই বা জয়াপুর করে নাই, ব্যাপারটা এরকম না। জয়াপুর যে বোর কত সিনস আছে, সেটা কি ভাইরালের জন্য করছে না, সেটা কাজ হিসেবে সে করছে, রাইট? না, কিছু কিছু ক্ষেত্রে নায়িকারা নিজেকে আলোচনা আসার জন্য অনেক খোলামেলা ড্রেস পরে। সেটা বলতে পারো, সেটা বলতে পরে, পারো, অবশ্যই হ্যাঁ, পরে। হ্যাঁ, তো আমি যতটুকু দেখেছি, যতটুকু জানি মডেলিং ক্যারিয়ার ক্ষেত্রে, আপনি জয়া হাসান, জয়াপা তো হচ্ছে উনি অলওয়েজ বোল্ড। ওনার না, খোলামেলা মোটেও ড্রেস আমরা জয়া দেখেছি, always bold না। আমরা দেখেছি ওনার খোলামেলা ফটোশুট দেশে দেশে বাইরে অনেক দেখেছি। এখন লাস্ট 5 ইয়ার্স দেখতেছো, আগে কখনো ছিল না এই জিনিসটা। এটাই বলতেছি, মানে উনি আগে কিন্তু কখনো হুট ছিল করে না। আসেনি, জয়া হাসান তো হুট রুনা করে। খান হুট করে আসে নাই ভাই, ওরও না। 22 বছরের ক্যারিয়ার। হ্যাঁ, রুনা খানকে কিন্তু আমরা আপনার মডেলিং খোলামেলা ড্রেসে দেখিনি। তুমি যখন এটাই তো থেকে আমি তোমাকে হ্যাঁ, বলতেছি, যখন আরোহী, থেকে আমরা কথাটা দেখেছি বুঝো, স্ক্রিনে। আরোহী আমার কথাটা বুঝো। আমি বলতেছি তুমি দেখো নাই দেখে যে ব্যাপারটা নাই, ব্যাপারটা তুমি সেটা বলতেছো। এখন তুমি দেখো নাই, দ্যাটস ইওর রেসপন্সিবিলিটি। ও তো করছে, জয়পুর তো করছে, তুমি দেখো নাই। রুনা খানকে তুমি দেখো নাই, রুনা খানের কাজ তুমি ভাবি হিসেবে সব দেখছো। গট মাই পয়েন্ট? শাকিব খানকে তুমি আগে মানে ফালতু ফালতু বাজে ক্যারেক্টার, মানে দেখতে সাকিব ভালো খানের লাগতো ইস্যুটাই না। বলি। হ্যাঁ, দেখতে, হ্যাঁ বলো। সাকিব খানের ইস্যুটা বাট দেখো শিকারি দিয়ে হ্যাঁ। দেখো শাকিব খান পুরো ডিফারেন্ট একটা হ্যাঁ, লুকে মানে আসছে। একটা So, জিনিস তার মানে ভাবা এরকম যায় না, যে সেটাই। শাকিব খানকে বাংলাদেশের ডিরেক্টর ওকে সারা জীবন লিপস্টিক দিয়ে আইশ্যাডো দিয়ে ব্লাশন দিয়ে রাখছে। লিপস্টিক, হ্যাঁ, রাইট, হ্যাঁ, ব্লাশন দিয়ে রেখেছে। হ্যাঁ, see? আর এখন আপনি সাকিব খানকে বলেন ব্লাশন করতে বা হ্যাঁ। এই ক্যারেক্টারের মধ্যে না। ব্লাশন করতে হবে, সে কি আজও করবে? হ্যাঁ, এটাই বলতেছি, বলো। তো এটাই বলছি, তার মানে কিন্তু এরকম শাকিব ভাই ওরকম ছিল, এখন এরকম হয়েছে। সো ইটস ফাইন। 10 বছরের যে এখন ওনার চেঞ্জ হইতেছে, ইটস আ গুড থিং। শাহরুখ খান জওয়ানের মতো দেখছো? শাহরুখ খানকে কখনো দেখো নাই? আর সালমান খান যে বস্তিগিরি করতেছে এখন, সিকান্দারের মুভির মতো মুভি বানাচ্ছে, তো সালমান খান এরকম ঠিক মতো করতে পারছে না, ভালো ডিরেক্টর হাতে পারে নাই। গট মাই পয়েন্ট? এখন রুনা খানের হয়তো অপরচুনিটি ছিল না, এখন আসছে করছে। রুনা খানের মতো আরো 10 জন নায়িকা, আমি তোমাকে নাম বলতে পারি, নাম বলতেছি না, ওর মধ্যে ফটোশুট করতেছে, কিন্তু ভাইরাল হচ্ছে না। এখন রুনা খান ওইটাই বলছে, আচ্ছা এখন কি আমি রুনা খান ভাইরাল দেখে জলে নায়িকাদের, অন্য নায়িকাদের জলে, ওইটা বলছে। ধরো তুমি একটু হইতে পারে যাচ্ছে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, কেন আমি কেন ভাইরাল হই না, আমি তো এরকম শুট করি। রুনা খানের মতো আরো 10টা নায়িকা, টিভি নায়িকা, যারা ভাবি ক্যারেক্টার করে বা যারা ধরো পাশের বাড়ির মেয়েটি, সেও কিন্তু এরকম রুনা খানকে দেখে দেখে বা রুনা খানকে আগেও বোল্ড ফটোশুট করছে, কিন্তু ওরা ভাইরাল হয় নাই। কথা বুঝো। এখন ভাইরাল হয়েছে দেখে তোমার হচ্ছে রুনা খান চোখে লাগতেছে, দ্যাটস ইওর পয়েন্ট, তাই না? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনেকে তো স্ট্যাটাস দিয়েছে যে যখন হ্যাঁ, ওজন ছিল, definitely, না ঠিকই না, বললো, হ্যাঁ। রুনা খানকে নিয়ে অনেক নাটকের অনেকে, এই যে শাবনম ফারিয়া একটা স্ট্যাটাস দিয়েছে, রীতিমতো এটা অনেক ভাইরাল হয়েছে। শাবনম ফারিয়া সরাসরি রুনা খানকে মেনশন করে স্ট্যাটাস দিয়েছে, যখন ওজন ছিল, যখন শরীরে অনেক বেশি হেলদি ছিল, তখন খোলামেলা ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। এখন শরীরে ওজন নেই বা মানে খুবই ভাবে আপনাকে স্ট্যাটাসটা দেখবেন, এটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, যে এখন সবাই মানে মা খালারা দৌড়ে চিকন হইয়া এখন হচ্ছে খোলামেলা ড্রেস পরে নিজেকে 18 বছরের মানে হ্যাঁ, এই স্ট্যাটাসটা সরাসরি দিয়েছে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, সেটা তো বলছে ও। ওই আজকে যে এপিসোড যাবে সেখানে রাত 10টার সময় যেটা দেখবো, সেখানে এগুলোই কথা হচ্ছে। রুনা তো আমার সাথে আসছিল, আমরা এইসব নিয়ে অনেক
কথা বলছে এবং সেইটাই ওর কথা যে রুনা খানকে নিয়ে কথা বলে এখন 5 বছর আগেও যার কোনো ইন্টারভিউ নেই, তার কোনো কাজ নেই, সে আমাকে নিয়ে কথা বলে এখন ভাইরাল হয় এবং রুনা খান ভাইরাল দেখুন তাদের জলে। রুনা খানের মতো আরো 5 জন নায়িকা 10 জন নায়িকা এই শুট করছে কিন্তু ওদেরগুলো ভাইরাল হয় নাই। এখন রুনা খানকে দেখে জ্বলতেছে বিকজ রুনা খান ভাইরাল। দিস ইজ দ্য পয়েন্ট। তোমার পয়েন্ট এইটাই না, তুমি তো রুনা খানের নামটা কেন বললা? বিকজ ভাইরাল, তাই না? এখন দেখো তোমাকে ভাইরাল করতেছে একজন কমেন্ট করছে, লিখছে আরবিতে নাম লেখা, আপামনি আপনি স্লিভলেস না পড়লেও পারতেন। জয়া হাসানের সাথে ডক্টর শামীমের এখানে আমার প্রায় দেখা হয়, জয়া অনেক অমায়িক এবং ভালো। আমি অ্যান্সার দিব, বাট তুমি একটু বলে নাও তোমার ব্যাপারটা। তোমাকে বলছো আপামনি স্লিভলেস না পড়লেও পারতেন। স্লিভলেস পরার তো একটা বয়স আছে, অবশ্যই আমি টিনেজ, তাই বয়সের উপর ডিপেন্ড করে আমি স্লিভলেসটা পরেছি। ও তোমার বয়স কত আমি জানি না, সরি। না আমি হচ্ছে 2000 পরে জেনারেশন। আচ্ছা, তাহলে তো টিনেজ কেমনে হলো? অবশ্যই টিনেজ। কেমনে? 30 হওয়ার আগ পর্যন্ত মেয়েরা টিনেজ থাকে। আচ্ছা, তুমি ওইভাবে বলছো 19 পর্যন্ত টিন থাকে আর কি। 19 টিনের পরে যেটা শেষ, 19 এর পরে টিনেজ শেষ। আচ্ছা হ্যাঁ, বলো তারপরে। তো তোমার বয়স হচ্ছে 30 পর্যন্ত তুমি টিনেজ থাকবে। আচ্ছা ওকে, হ্যাঁ কি যেন বলতেছো তুমি, বলো। স্লিভলেস কেন পরবা? হ্যাঁ কেন পরছো সেটা বলতেছে। যে এটা হচ্ছে স্লিভলেস পরি, আপনি ফুল স্লিভ পরি, এটা হচ্ছে একটা কমফোর্টেবল একটা মানানসই। আমার সাথে এখন স্লিভলেস যাচ্ছে তাই আমি স্লিভলেস পরেছি। যখন একটা ড্রেসের উপরে ক্যারি করি, ওই মহিলারে বল, আমারে বলতেছ তুমি কেন বলো? না যারা যারা কমেন্ট করেন তারা অবশ্যই নিচের দিকে তাকিয়ে কমেন্ট করবেন যে আমি যদি এখানে বসতাম অবশ্যই আমি এই ড্রেসের সাথে এটা পরতাম, তাই না? আমার চোখে যেটা খারাপ লাগবে সেটা আরেকজনের চোখে অবশ্যই খারাপ লাগবে। তো আমি স্লিভলেস না, আমি তার চেয়ে বেশি খোলামেলা ড্রেস পরলাম, কিন্তু আরেকজনকে কমেন্ট করলাম সে আপনার ফুল স্লিভ না হাফ স্লিভ পরেছে, তাকে একটা কমেন্ট করে বসলাম। তো এটা সবসময় নিজের উপর জাস্টিফাই করবেন যে আমি যে একটা মানুষকে একটা কমেন্ট করব, এই কমেন্টটা আমাকে করলে কেমন লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বিবেচনা করা দরকার। তো হুট করে কমেন্ট করলেন, আপনার নামটা আপনার মেনশন কিন্তু অবশ্যই আমার ইনবক্সে, আমার ফেসবুকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি। তো আমার একটা জিনিস ভালো লাগছে যে একটা ব্রাশ ফায়ার করে দিয়েছে স্বপ্ন ফারিয়া, যে এরকম কেউ একটা কমেন্ট করেছে কিছুদিন আগে, খুব ভাইরাল হয়েছে। এটা কিন্তু একটা হ্যাঁ, উনি কিন্তু জানতো না যে এটা নিয়ে প্রতিবাদ হবে। এরকম আপনি দেখবেন ব্যাংকে জব করে হাজি হুজুর, মানে একদম হুজুর, সেও মাঝে মাঝে উল্টাপাল্টা কমেন্ট করে, ভাই আমার লজ্জাশরম না, আমি ফেসবুকে আসছি। তোমার লজ্জাশরম আছে কিন্তু তুমি ফেসবুকে কি করো? তুমি মেয়েদের ফেসবুকে কি করো? তো স্বপ্ন ফারিয়া যেটা করেছে সেটা খুবই মানে সাহসী পরিচয় দিয়েছে যে আপনি যদি কাউকে ইটকেল মারেন অবশ্যই পাটকেল খেতে হবে। আবার সে কমেন্ট করছে মহিলা, লিখছে জয়ের ফিগারটা বানিয়ে কথা বলেন প্লিজ। হয়ে যাবে, ভাইরাল করেন, হয়ে যাবে, সব হয়ে যাবে। আচ্ছা ওকে, তুমি ভাইরাল হয়েছে কয়েকদিন আগে বলতেছিলা বিকজ তুমি শাকিব খানকে কি বলছো? না অবশ্যই এটা করেছে, দিস ইজ স্ট্র্যাটেজি যে আমি শাকিব খানকে নিয়ে কথা বললে আমি ভাইরাল হব, এইজন্য এইভাবে। না না আমি শাকিব খানকে নিয়ে কথা বলিনি, আমাকে কোশ্চেন করেছে, আমি সুন্দরভাবে অ্যানসার দিয়েছি। কি কোশ্চেন করছে? শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগা স্টার, তার 27 বছর। শাকিব খান হচ্ছে বুবলির মহারাজা, অপু শাহরুখ খান, অপু বিশ্বাসের শাহরুখ খান আর বুবলির মহারাজা, এক নামে দুইজনে। ভাগ্যি সালমান খান বলেন, আমি বলেছি আমার সালমান খান। সালমান খান খুব বাজে কাজ করতেছে। সিকান্দার মুভিটা যে কেন করলো এত বাজে আছে, দেখছো তুমি? হ্যাঁ এটা ছিলাম কি বাজে মুভি, আল্লাহ এত জঘন্য অ্যাক্টিং, জঘন্য গল্প, আপনি বরবাদ জঘন্য মেকিং। বরবাদ সিনেমাটা দেখেছেন? আপনি যদি দেখেন অবশ্যই এটা কম্পেয়ার করতে পারবেন অ্যানিমেলের সাথে। অ্যানিমাল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমাল না, সবকিছু মিক্সড করে তেরে নাম ছবি। মানে এটা হচ্ছে 2025 সালের শাকিব খানের তেরে নাম ছবি হচ্ছে বরবাদ। ওকে, মানে তেরে নাম ছবি তো অনেক আগে, আর এটা হচ্ছে ডিজিটাল তেরে নাম। আচ্ছা ওকে। আর আপনি যদি বরবাদ বলেন অবশ্যই বলবো এটা হচ্ছে বাংলাদেশে হাজি সেলিমের ছেলে যা করে গেছে ওই টাইপের কাহিনী। আপনি দেখেন লাস্ট মানে যারা এরকম অত্যাচারিত হয়েছে, হাজি সেলিম পুরান ঢাকা তছনছ করে ফেলছে, তার ছেলে কি করেছে, যা খুশি তাই করেছে। তো অ্যাজ লাইক গল্পটা এরকমই ছিল যে এমপি মন্ত্রী ছেলে হলে যা ইচ্ছা তাই করা যায়। মানে বাস্তবতা পরিপ্রেক্ষিতে বরবাদ সিনেমাটা খুব ভালো লেগেছে। ওকে, বহুত ভালো লাগছে। তোমাকে কি কোশ্চেন করছে সেটা বলো। না আমাকে বলেছে যে আপনি সাকিব খানের নায়িকা হলে অবশ্যই আপনার বাচ্চার মা হতে হবে আর তাকে তো বিয়ে করতে হবে। আমি বলছি সাকিব খান তো কাউকে বিয়ে করে নেই, সবাই বাচ্চা নিয়েছে, এখন তুমি বাচ্চা নিবা না, না তুমি বাচ্চা নিবা না নিবা তোমার ব্যাপার। কেউ কি কাবিননামা দেখাইছে ভাই? অপু বিশ্বাস কি সরাসরি? শোনেন, সাকিব খানের 2 ওয়াইফ, তারা মানে কথিত ওয়াইফ। আচ্ছা মানে তুমি বলছো যে না না বিয়ে করলে অবশ্যই তাদের কাবিননামাটা তাদের প্রোফাইল পিকে থাকতো। সাকিব খানের বুবলি বলেন অপু বিশ্বাস বলেন, যদি কাবিননামাটা তাদের কাছে যদি অবশ্যই রেখে দিত, এটা তো কখনো ভাবি নাই। তাদের কাবিননামাটা কিন্তু অবশ্যই ফেসবুকে কভার পিক প্রোফাইল পিকে থাকবে। কারণ আপনি
একটা জিনিস দেখেন, সাকিব খান তাদের ইনভাইট করে, বছর একবার জন্মদিনে ছেলেদের সাথে দেখা হয়, তাদের রিলস ভিডিও আপনার রিউমার আপনার হিউজ পরিমাণ ভাইরাল হয়ে যায়। তাদের দুইজনের যদি একজনের কাবিননামাটা যদি থেকে থাকে, অবশ্যই মনে করি সেদিন থেকে সবাই প্রোফাইল পিকে এটা থাকবে যে সাকিব অপু কাবিননামা এত টাকা দেড়মোহর, বুবলি সাকিব খানের এত টাকা দেড়মোহর, এটা কিন্তু থেকে যাবে আর কি। তাদের কেউ কথিত ওয়াইফ তারা, অবশ্যই ছেলে তাদের। তা আমি ওই সাংবাদিক এই কোশ্চেনটা করেছিলাম যে বাচ্চা নিবেন না নেবেন এটা আপনার ব্যাপার, সাকিব খান তো কেউ কাউকে বিয়ে করেনি, তো সেটাই আর কি বেশি। বাট অপু তো বিয়ে করছে। আপনি কাবিননামা দেখেছেন? এখন ওই যে বললাম যে আমি চাঁদে যাই না, চাঁদ দেখি নাই বলে কি চাঁদ নাই? চাঁদ তো অবশ্যই আমরা চাঁদের আলো দেখতে পাই, চাঁদ তো তো অবশ্যই অপু আছে। বাচ্চা দেখতে পাও তুমি, অপুর বুবলির সাকিবের বাচ্চা দেখতে পারেন, হ্যাঁ, সামনে তো- যারা আছে সবাই বেবি দেখতে পারবেন, কিন্তু তারা বাচ্চার মা, কিন্তু তাদের ওয়াইফ না, বউ বলে কিন্তু তাদের না। ভাই? আপনি চাঁদের কথা বলছেন, ঠিক আছে, বাট তুমি বাট উপরে তুমি কিন্তু কোন চাঁদ আছে, একটা কিন্তু দেখতে পেয়েছেন। তো সেক্ষেত্রে যে ওরা যে সাকিব খানের বউ মানে ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ, সেখানে বোধতা তো অবশ্যই কাবিননামা কি আজও কাউকে দেখিয়েছে মানে অবশ্যই প্রথমত বড় একটা নিউজ হতে যে কাবিননামা পাওয়া গেছে। আপনি দেখেন লাইলা মামুন, তারা কিন্তু বিয়ে করেছে, তাদের কাবিননামাটা কিন্তু লাইলা মানে আপনার ফেসবুকে অলরেডি দিয়েছি যে এটা কাবিননামা, এত টাকা কাবিননামা হয়েছে, এখানে পুরোপুরি মামুনের নাম লেখা ছিল, তার মতন একজন এডুকেটেড মহিলাটা ছেড়ে দিয়েছে। কারণ একটা মানুষের বিয়ে জিনিসটাও হচ্ছে ইসলামের দৃষ্টিতে শরিয়ত মোতাবেক অবশ্যই কাবিননামাটা থাকে। তারা যে এত চাপাবাজি এত গলাবাজি করছে, তাদের কার কাছে কাবিননামা নেই। ওকে, তো এটাই। আচ্ছা, তার মানে হচ্ছে কাবিননামা দেখাইলে তুমি বলতো যে বিয়ে করছে, বাট দুজন একদিনে বিয়ে না, করে। না, না। তাহলে তুমি বলো তাহলে ওরা হাজবেন্ড হিসেবে কিভাবে তাহলে সব জায়গায় লিখতেছে বা বলতেছে এবং সবসময় পোস্ট স্ট্যাটাস এরকম কিভাবে হ্যাঁ, দিচ্ছে এখনো পর্যন্ত? আপনি বলতে পারেন যে ও সে আপনার ওয়াইফ ছিল, ক্যাটরিনা আপনার ওয়াইফ। ক্যাটরিনা কি আজও স্বীকার গেছে যে আপনি মঞ্জু আপনার হাজবেন্ড? শিকার গেছে তো। কোথায় সাকিব খান কি বলেছে যে বুবলি আমার ওয়াইফ, অপু বিশ্বাস আমার ওয়াইফ? হ্যাঁ, এটা কবে বলেছে? বলছে। বলছে আমার বাচ্চার মা, হ্যাঁ, বলেছে বাচ্চার মা, তার আমার ওয়াইফ, এগুলো কিন্তু কোথাও বলেন আপনি দেখেন। খেয়াল করি নাই আসলে। হ্যাঁ, তারা শুধু বলেছে যে আমার বাচ্চার মা অপু বিশ্বাস, না, আমার বলে তারা বাচ্চার আমার মা। অতীত, তারা আমার প্রাক্তন। ও হ্যাঁ, প্রাক্তন। দুজনে আমার অতীত, দুজনে আমার গার্লফ্রেন্ড প্রাক্তন প্রাক্তন হয়ে যায়। তুমি ভাই এগুলো কি বলো ভাই? এই শাকিব খান এতদিন জানি আমরা বিবাহিত, অপুর সাথে। আমরা তো জানি ডিভোর্সও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স। আচ্ছা, এখন বলো ডিভোর্সও হ্যাঁ, দেখেনি তো, সেটা বিশ্বাস করে এটা তো কিভাবে? মুখোমুখি অনেক কথাই বলেছে, কিন্তু সে তো বলেছে সরাসরি সাকিব খান বলেছে যে আমার প্রাক্তন, হুম, কিন্তু তো সাকিব তো বলেনি যে আমার বউ ছিল, ওকে। ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছি। অনেকগুলো কথা পার্থক্য থেকে যায়, থাক, এটা তাদের পার্সোনাল ইস্যু। কারণ তারা যতদিন আছে, আমি একটা জিনিস বুঝি না কতটা সেমলি ছিল মানুষ এই কাজ করে। আচ্ছা, এখানে সাকিব খান নাই যদি আপনার কোনো প্রাইম মিনিস্টার ছেলেও হতো, যেখানে আপনার সাথে তার সম্পর্ক নেই, সেখানে বাচ্চার ইস্যু নিয়ে বারবার মানে ঈদ আসলেই তাদের পরকীয় আলোচনা, ঈদ আসলেই তাদের 200 দিনের বর্বর আলোচনা, মানে এগুলোর জন্য বাংলাদেশি যারা ফেসবুক টিভি, আগে তো ফেসবুকে ছিল, এখন বিভিন্ন চ্যানেলে তাদের ডেকে নিয়ে যায়। একটা চ্যানেলে আপনার ঈদের সময় সিনেমা দেখি, নাটক দেখি, ফ্যামিলি টাইম আমরা কাটাই, কিন্তু সেখানে দেখি তাদের সে পরকীয়ার কাহিনী, টপিক কি পরকীয়ার কাহিনী। আপনার ঈদের সালামি শাকিব খান কত দিয়েছে, তাদের দুই ওয়াইফকে একই রকমের প্রশ্ন করি। মানে গত 4-5 বছর যাবত আপনার তাদের টিভি খুলে, এখন ঈদ আসলে তাদের টিভি খুলে তাদের দুইজনের পরকীয়ার কাহিনী, মানুষ বিরক্ত হয়ে গেছে। মানে সোজা কথা হচ্ছে ডাস্টবিন বানিয়ে ফেলছে। তা আমার কথা হচ্ছে যে এখানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নেই, সেখানে বারবার এতটা শেমলেস কিভাবে হয় মানুষ? এখন দেখো, তুমি একটু আগে বললা যে শাকিব খানকে নিয়ে কেউ কথা বললেই ভাইরাল হয়ে যায়। তুমি কথা বলতেছো, তোমার সাথে কোনো রিলেশন নাই শাকিব খানের, কখনো ছিল না, কিন্তু ওখানে অপুর ছেলের বাবাও, বুবলির ছেলের বাবা শাকিব খান, তো ওদের তো রাইট আছে ওকে নিয়ে কথা বলা। না, অনেক কথাই ওরা তো আছে, সেটা তো তাদের নিচ্ছে, কিন্তু ওরা অনেক সেই কথা views আছে। নিচ্ছে, প্রবলেম কি? ফ্যামিলি টপিক যদি বলেন, আমরা কতগুলো হিরো হিরোইন আছে বাংলাদেশে, তো অনেকে কাজ করেছে, অমিত হাসান থেকে শুরু করে সবাই, রিয়াজ, শাবনূর, সবাই কাজ করেছে। তাদের ফ্যামিলি ইস্যুটা বারবার কেউ কি জানে? আপনার ববিতা দেখেন, আপনার আগে যারা লিজেন্ডারি শাবানা যারা ছিলেন, তাদের ওয়াইফ হাজবেন্ড সবাইকে কি কেউ চেনে? হতে পারে তার নায়িকাও বিয়ে করেছে, তার নায়কও বিয়ে করেছে, Right. কিন্তু একটা হচ্ছে বারবার যে মানুষটা নিজে স্বীকার করে না। আপনার সাকিব খান কখনো বলেছে অপু বিশ্বাসের কথা? সাকিব খান কখনো বলেছে বুবলির কথা কোন ইন্টারভিউতে, কোনো ম্যাগাজিনে? না। কিছু বলে নেই, কারণ তার এটা প্রয়োজন নেই। যাদের প্রয়োজন নেই তারা নাম বিক্রি করে তারা এখন চলছে। আর বারবার এই কথা না মানুষ বিরক্ত হয়ে যায়। আপনি ফ্যামিলি কোথাও যান, টিভি খুলবেন, তাদের
দুইজনের শুধু কথা পরকীয়ার কাহিনী। একজন তো আলটিমেট একটা স্টেপ দিয়ে দিয়েছে যে পরকীয়া যারা করে তাদের পাথর নিক্ষেপ করবো। পাথর এটা কোনো নিক্ষেপ করবে, কথা? অপু, হ্যাঁ। একটা মানে টিভি শোতে এসে, কে অপু বলছে না? হ্যাঁ হ্যাঁ, কোথায় বলছে? এটা একটা টিভি শোতে এসে বলেছে। মানে এই ঘরের কথাগুলো তারা মানে সব জায়গায় অনিয়ার কথাটা করছে। কি কোশ্চেন কি? না, একটা কোশ্চেন ছিল অপু বিশ্বাসে যে আপনি এই মুহূর্তে মানে ক্ষমতা পেলে কি করতেন, এরকম কিছু একটা সামথিং কোশ্চেন ছিল। তার অ্যান্সার এটা হলো যে যারা পরকীয়া করে তাদের পাথর নিক্ষেপ করব। মানে তারা আইন করবে ঝগড়াঝাটি, হ্যাঁ তারা ঝগড়াঝাটি তো বাসায় করে, বাইরে করে, টিভি খুলে তাদের দেখি, চ্যানেল খুলে তাদের দেখি, মোবাইলটা হাতে নিলেও তাদের দেখি। মানে খুব মানুষ না খুব বিরক্ত হয়ে গেছে তাদের প্রতি। ওকে হ্যাঁ, এই জিনিসটা মানে টোটালি হচ্ছে খুবই বাজে। ওকে আচ্ছা, তখন তোমার কথা একটু শুনি। আমরা অন্যদের কথা বলছি প্রচুর, তোমার কথা শুনি। হ্যাঁ, তুমি বলতেছিলে তোমার ক্যারিয়ারটা নিয়ে একটু শুনি আমরা। তখন থামা দিয়েছিলাম তোমাকে আমি। হ্যাঁ, তোমার ক্যারিয়ার। আমার ক্যারিয়ার হচ্ছে আমি দীর্ঘদিন মডেলিং করেছি, এখন দেশের বাইরে সেটেল আছি। আর লন্ডনে। হ্যাঁ, তো লাস্ট কাজ করেছিলাম হালেনের একটা কাজ করেছিলাম। আর হচ্ছে দেশের বাইরে যে শোগুলো হয় এটার উপস্থাপনা হোস্টিং হিসেবে আমি আছি। কি 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 করলা লাস্ট? আপনার কুয়ালালামপুরে একটা বড় স্টেজ পারফরমেন্স করেছি। স্টেজ শো? ওকে, হ্যাঁ, স্টেজ শো করেছি। এটা ছিল একটা কোম্পানি, আপনার এলসিসি একটা কোম্পানির মাধ্যমে গিয়েছিলাম। তারপর সিঙ্গাপুরে শো করেছি, লাস্ট শো করেছি চায়নাতে। ওকে, কিসের শো এগুলো? এটা ছিল আপনার দেশের বাইরে যে কোম্পানিগুলো শো হয় ওটার স্টেজ পারফরমেন্স, স্টেজ হোস্টিং হিসেবে আছি। ওকে, আর বলতেছিলে তুমি কি দরদের শো করছো বললা? দরদের কি শো করছো বলতেছিলে? না, দরদ তুফানের আপনার দেশের বাইরে যে আপনার মুভিটা হ্যাঁ রিলিজের জন্য, এটা প্রমোশনের জন্য যে কাজগুলো করা হয় ওটা করেছিলাম। এটা হয়েছিল লাস্ট হয়েছিল আপনার মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে? ওকে, মালয়েশিয়াতে কি মানে কি কি হইলো? ওইখানে ছবিটা রিলিজ হয়েছে, অনিয়ার হয়েছে, বিভিন্ন জায়গায় প্রমোশন করেছি, বিভিন্ন ভার্সিটিতে। তারপর হচ্ছে আপনার স্টেজ প্রোগ্রাম করেছি। এখন দেখি বরবাদে যাওয়ার একটা প্ল্যানিং আছে, এটা ভালো হতে পারে। বাট তুমি বলতেছ আবার কি বরবাদের কি শো হবে বলতেছিলা? না, বরবাদ দেশের বাইরে যদি হোস্টিং করে আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া, সেক্ষেত্রে ওদের সাথে একটা কথা চলছে, এটার মধ্যে হতে পারে বরবাদ। ওকে, সো তার মানে তুমি এখন দেশে আসছো বিকজ ভাইরাল হইতে? না, ভাইরাল হওয়ার জন্য আসিনি, দেশে এসেছি আপনার ঈদ উদযাপন করতে। আচ্ছা, তারপরে ঈদ উদযাপন করার ক্ষেত্রে না ভাইরালটা ভাইরাল হয়ে হয়ে যায়। গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে করি কি কষ্ট বিচ্ছেদ এটা গোপন রাখা দরকার। যার সাথে আপনি বিচ্ছেদ হোক বা শাকিব খানের সাথে হোক বা অপু বিশ্বাস, কষ্ট বিচ্ছেদ এটা সবসময় না গোপন নিজের মধ্যে রাখা দরকার। আর সুখ আনন্দ শো অফ যেটাই বলে সেটা ভাইরাল করেন, মানে আরেকজনকে আনন্দ দেন, এটা করা দরকার। আর এখনকার যুগে নায়ক নায়িকারা কি করে, কষ্টটাকে ভাইরাল করে, বিচ্ছেদ হয়ে গেছে ভাইরাল করে। মানে এগুলো যেটা আগে কখনো দেখিনি। সবসময় তো আমরা শুনে এসেছি যে আপনার মধ্যে যদি কষ্ট থাকে, তার সাথে কোনো বিচ্ছেদ হয়, নিজের মধ্যে গোপন রাখবেন। আর আনন্দটা ছড়িয়ে দেওয়ার জিনিস, সেটা শো অফ হতে পারে। আপনি একটা গাড়ি কিনেছেন 1 কোটি টাকা দিয়ে, এটা বলতে পারেন, মানুষ শুনে কিন্তু না জ্বলবে না, মানুষ এটা বলবো ও মা এই মেয়েটা এটা করে ফেলছে, আমরা কি করলাম, এটা আফসোস। এই আফসোসটা কিন্তু অনেক আনন্দ। ওকে, আর তুমি আমার শো নিয়ে কি যেন বলছিলে, কি শোতে কি কি হয়েছে? না, মঞ্জুবাই শো তো হচ্ছে টোটালি ভাইরাল। মানে আপনাকে আমি দেশের বাইরে দেখলাম, আপনি সেখানে যেখানে যান মঞ্জু শো মানে হচ্ছে ভাইরাল, যেখানে সবাই থাকবে একটা প্যাকেজ। আমি বাজে কিছু করি না তো, দেখো তার মানে ভালো জিনিস কিন্তু ভাইরাল হ্যাঁ, হয়, দেখছো? ভাইরাল তো দুই ভাবে হয়। আপনি কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করবেন, আপনি কি এটাকে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করবেন না ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন, ভাইরাল হতেই হবে। রাইট, আর যেটা ভাইরাল হয়ে যায় সেটাই হচ্ছে এখন বর্তমান প্যাশন, কমার্শিয়াল। রাইট, অফ কোর্স। তুমি এখন সোশ্যাল মিডিয়াতে কি দেখতেছো, কি ফলো করতেছো, মানে কি কি হচ্ছে আসলে, কি ভাইরাল হয়েছে এখন? এখন তো নিজেকে কিভাবে আপনার ভাইরাল করা যায়, মানুষ উঠে সবাই পড়ে এটাই এটা লাগছে। tendency, হ্যাঁ, না? এটাই টেন্ডেন্সি। মানে এখন life পুরো বর্তমানে শেষ কি, করেছে। হ্যাঁ লাইফ শেষ হয়ে যাক বা কি হচ্ছে এটা দেখার বিষয় না। যেমন গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে সবাই ক্যামেরার সামনে এসে কথা বলতেছে, পিছনে গাড়িটা যে আগুন লেগে যাবে সেখানে তার খেয়াল নেই, সে কথা বলতেছে লাইভে এসে ভাইরাল হওয়ার জন্য। মানে এখন মানুষের নিজের জীবনে ঝুঁকিপূর্ণ নিয়ে তারা ভাইরাল হচ্ছে। ওকে, তো কালচারটা এরকম হয়ে গেছে। কালচার আপনি দেখেন মামুন লায়লা কি পরিমাণ ভাইরাল হয়েছে, এটা কি আজও যায়? আমি সব হিসাব মিলাতে পারি, আমি মামুন লায়লার হিসাবটা মিলাতে পারি না যে এই জিনিসটা কি আজও কোনো ভাইরাল হয় ইস্যু। মামুন লালের মতো আর কয়েকটা নাম বলো তো আমাকে। মুস্তাক তিশা, তারপর হচ্ছে আপনার সানওয়াজ ভাই তনি, তো সবাই কিন্তু আপনার ভাইরাল হয়েছে। কোন আর কিছু নাই, আরো তো অনেকে আছে। আপনি দেখেন এখন তাদের টেন্ডেন্সি ফলো করে অনেকে এই কাজগুলো করছে।
অনেকে কাজ করছে এরকম, তারা ভাইরাল হতে চায়। আমার খুব ক্লোজ মানে যাদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, তারাও এখন ভাইরাল হওয়ার জন্য পিচ্ছি পোলাপাইত নিয়ে তারা এখন ডেটিং করছে। যদি বলে এটা কেন করছো, মামুন লাইলা করতেছে না, তারাও মামুন লাইলা হতে চায়। মানে এতটা পরিমাণ তারা টেন্ডেন্সিটা এখন ফলো করে, তারা যা করে গেছে সব এখন তাই করছে। ওকে, সো এটা সলিউশন কি? এটা কি ইজ ইট আ গুড থিং লাইক ফর ইউর কিডস, তোমার বেবি বা অন্যদের বেবি, এটা কি ইজ ইট আ গুড থিং? না, এটা হচ্ছে একটা অসুস্থ মানে সমাজ। কারণ দেখেন, মানুষ আগে হ্যাঁ রিলেশন করতো, কে কার সাথে রিলেশন করবে এটা সম্পূর্ণ গোপন রেখেছে। অনেক আন্টিতে দেখেছি তাদের ছেলের বয়সী ছেলের সাথে পরকীয়া করতে, ছেলের বয়সী সেম এজ ওই ছেলের সাথে পরকীয়া করতে দেখেছি, তারা কিন্তু জিনিসটা গোপন রেখেছে, তারা কিন্তু ভাইরাল হয়নি। এখন যেটা হচ্ছে সবাই ভাইরাল হচ্ছে। মামুন লালা এই জিনিসটা কাদা মাখামাখির মতো ছড়াই ছিটাই দিছে। সানবেজ বেতনি তার হাজবেন্ডকে নিয়ে এখন সবাই এটা করতেছে। তারপর দেখেন মুস্তাক তিশা, তারা তাদের যে ইস্যুটা এটা কিন্তু এখন সবাই ফলো করে ভাইরাল হচ্ছে। তো তারা এখন একটা না নিজেকে মানে থাকে না যে আপনার মিডিয়া তারকা হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখন লাইলা যেখানে যায় সবাই ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়ে। লাইলা কি করেছে দেশের জন্য? বা লাইলা কি কোনো আর্টিস্ট, কোনো গান গেয়েছে বা কোনো সিনেমা করেছে? উনি কি করেছে? উনি মামুনের মতো একটা ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করে বিয়ে করছে, এইরকম একটা কাহিনী। এই কাহিনী নিয়ে উনি এখন সেলিব্রিটি তকমা। তো উনি একটা মানে 50 ইয়ার্স ওমেন, ওনাকে দেখে যদি এখন 100 যুবক এসে সেলফি তোলার জন্য মানে লাইন বাই লাইন মানে একদম পাগল হয়ে যায়, তো সেক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন তারা চিন্তা করে যে আমি রাস্তাতে হাঁটলাম আমাকে ছবি তোলে না, অথচ লাইলার সাথে সবাই ছবি তোলে। তো সেই ক্ষেত্রে সবার মর্মস্থ এখন একই টাইপের হয়ে গেছে, সবাই এখন ভাইরাল হবে। ওকে, আমি তো আরো কয়েকটা নাম বলি, তুমি ওদের নিয়ে একটা দুটা ওয়ার্ড বলো। বারিশ, ওই যে সানবিজ ভাই তনি বলেছিল ইঁদুরমুখী, কিন্তু অ্যাকচুয়ালি কি দেখেন তাদের টোটালি হচ্ছে নিজেকে প্রমোশন করা। মানে সানবিজ ভাই তনি ওনার হচ্ছে একটা মাস্টার প্ল্যানিং, মানে ওনার ড্রেস চলতেছে না, তাই উনি এখন বারিশের সাথে একটা মারপিট করে এরকম একটা ঝগড়াঝাটি করে নিজেকে হাইলাইটে, তো আগে থেকে উনি ভাইরাল, বাট নিজেকে আরো বেশি হাইলাইট নিয়ে আসছে যেন যারা আপনার মানে চায়না মার্ট বলেন, যারা যারা দেশের বাইরে আপনার ইয়ে করে এক্সপোর্ট ইম্পোর্টের যে রেডিমেড গার্মেন্টস যেগুলো আপনার শো স্টপার আছে, আপনার আউটলেট আছে, ওইগুলো যেন না চলে, তার মাধ্যমে যেন তার সবটা চলে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাস্টার প্ল্যানিং। হ্যাঁ, অবশ্যই মাস্টার প্ল্যানিং, এটা হচ্ছে টোটালি একটা মাস্টার প্ল্যানিং। কনফিডেন্টলি কিভাবে বলো? কারণ আমি নিজে একজন উদ্যোক্তা, আমার নিজের একটা আউটলেট আছে, আমার তো সব ইন্ডিয়া থেকে আমি কালেকশন করি। তো যখন এরকম বাংলাদেশে অনেক বড় বড় আউটলেট আছে, সেটা প্রেম কালেকশন, আপনার বিভিন্ন আউটলেট আছে দেশের বাইরে আপনার প্রোডাক্ট আনি, চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করেন, বিশাল বড় বড় তাদের আপনার আউটলেট। তো সানবিজ ভাই তনি হচ্ছে উনি চাইছে যে ওনার সব কাস্টমার ওনার শপে চলে আসবে, আর যে বাড়ির শখ উনি যেন কোথাও কোনো গিয়ে আপনার ড্রেসের প্রমোশন করতে না পারে। বাড়ির কিছু করে নাই একটা শোনেন, এটা কিন্তু তারা মিউচুয়াল করতে পারতো। মানে মানুষের পায়ে পা রেখে ঝগড়া করা একটা, আর হিংসা ভেবে নিজেকে সর্বনাশ করা আরেকটা। ওনারা এটা মিউচুয়াল করতে পারতো, এরকম হাইলাইট করে ঝগড়াটে মানে পাড়ার ঝগড়াটে মহিলাদের মতন মানে থাকে না যে একদম কথাগুলো বলছো সত্যি, আমার যারা সবাই যা যা বলে তুমি ওগুলো দেখে মুখস্থ বলতেছো। না না, অ্যাকচুয়ালি আমি তো নিচে নারী উদ্যোক্তা, আমি খুব কম বয়সে, আমি নারী উদ্যোক্তা ক্লাস 9 থেকেই। আমার বিশাল বড় একটা আরোহী প্লাস একটা শোরুম ছিল, আমি দেশে বাড়ি চলে যাই তখন শোরুমটা আমি স্টপ করে দিয়েছি। তো এটা তো নিজের বাস্তবতা থেকে বলছি যে সানবাইজ ভাই তনি ওনার কিন্তু মোটামুটি ভাইরাল, ওনাকে সবাই চিনি। আচ্ছা, আমি বলছি বারিশের নাম, তুমি তনিতে চলে গেছো। হ্যাঁ, কারণ দুইজন তো একসাথেই। ওকে, বর্ষা চৌধুরী, উনি হচ্ছে পুরুষ সমাজের জন্য আমার খুব মানে অস্বাস্থ্যকর পরিবেশ। আচ্ছা, এটা কারা করে? টাকার জন্য তারা ভাইরাল হতে চায়। উনি কিন্তু মোটামুটি একটা ইনকাম সোর্স ছিল, বর্ষা চৌধুরী। উনি লাইভ করে টাকা পেতেন, ভালো একটা ইনকাম সোর্স দিয়ে ওনার ফ্যামিলি নিয়ে উনি চলতে পারতেন। কিছু থাকে না মানুষ যে নিজেকে আরো বেশি হাইলাইট করতে গিয়ে লাস্টে পৌঁছে যায়, উনি টোটাল হচ্ছে পৌঁছে গেছে। উনি এটা না করলেও পারতেন। মানুষের শোনেন, আপনি একবার রোড অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি দ্বিতীয়বার কিন্তু ওই রোডে যাবেন না, ভাববেন যে আমি এখানে আবার অ্যাক্সিডেন্ট করতে পারি। আপনি যদি পর গিয়ে অ্যাক্সিডেন্ট করতে হাত পা মাথা সবকিছু ভেঙে পেলেন, তাহলে প্রবলেমটা কার? আপনার। বর্ষা চৌধুরীর মাথায় প্রবলেম, উনি এটা নিয়ে এনজয় করে, উনি ভাবতেছে কি মানুষ আমাকে গালি দিচ্ছে, এটা আমার এনজয়। মানে উনি কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, এখন ওনাকে মানুষ পচাই ফেলছে।
ওকে সিম্পেথি নেই, সিম্পেথি নিতে নিতে মানুষের কাছ থেকে হয়ে গেছে। ওকে পরিমণি? পরিমণি এখন ডিজিটাল যুগে হচ্ছে মামুন লায়লা। আচ্ছা, কিরকম? আপনি লায়লাকে দেখেন, মামুনের বয়সে একটা ছেলের সাথে বিয়ে, সবকিছু ভাইরাল হচ্ছে। পরিমণি কি দরকার ছিল যে শেখ সাদির মতন একটা হাঁটুর বয়সী ছেলের সাথে এখন সে স্ট্যাটাস দেয়? এখন তার সাথে সে মানে মামুন লায়লা, ডিজিটাল যুগের মামুন লায়লা হচ্ছে পরিমণি। ও তো প্রেম করতেছে না তো, ফ্রেন্ড অবশ্যই প্রেম করছে। আপনি স্ট্যাটাস গুলো দেখেন, তার ঘড়িটা দিয়ে সে বলতেছে আমার ভালোবাসার প্রথম প্রহর, সে তার সাথে সে খুব অ্যাড আছে। আর অবশ্যই তাদের রিলেশন, আপনার একটা কাজের মেয়ে তো অলরেডি বলে দিয়েছে যে শেখ সাদিয়া পরিমণি একই রুমে ঘুমায়। ও মিথ্যা বলতে পারে, সত্যি বলতে পারে, আপনি কি জানেন? কারণ সে তো কনফিডেন্টলি বলতেছে সত্যি না, এটা তো হ্যাঁ, তুমি ধরে তার নিচ্ছ। হাতের মধ্যে একটা ছবি খুবই ভাইরাল হয়েছে, যেটা শেখ সাদির ঘড়িটা ছিল। তো বাঙালির চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। আচ্ছা, কিন্তু পরিমণি এখন যা করছে সব হচ্ছে কি নিজেকে পচানোর জন্য করছে। আর তুমি আচ্ছা পছন্দ জানেন কেন? হ্যাঁ, কারণ পরিমণি হচ্ছে সবার কাছে একটা খুবই সুন্দরের নাম। পরি অনেক সুন্দর। সে যদি সবকিছু বাদ দিয়ে নিজেকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করতো, সাকিব খান যেমন বাংলাদেশের সবচেয়ে সুপার হিরো মেগা স্টার, পরিমণি অ্যাজ লাইক সবচেয়ে সুন্দরী অভিনয় ক্ষেত্রে ওই সাকিব খানের লেভেলে চলে আসতো। ওকে উনি যদি নিজেকে কন্ট্রোভার্সি না করতে, এতগুলা বিয়ে বাচ্চা সবগুলো নিয়ে হজবর অবস্থা না করে, উনি যেহেতু একজন নায়িকা, উনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা। ট্রু। উনি যদি শুধু অভিনয় করে যেত, বাংলাদেশে এক নাম্বার নায়িকা শাবনূর, মানুষের শাবনূর নামটা ভুলে যেত পরিমণির কাছে। ওকে তো উনি নিজেকে কন্ট্রোভার্সি করে এতটা এখন পৌঁছে গেছে, লাস্ট আপনার মামুন লায়লা, ডিজিটাল মামুন লায়লা হয়ে বাট গেছে। তুমি এটাও খেয়াল করো, যদি পরির এত কিছু না হতো তাহলে কিন্তু ও ফেসবুক ফলোয়ার এত হয় না, 16-17 মিলিয়ন হয় না। না না না, ওর ফেসবুক ফলোয়ার আগে থেকে 20 লাখ ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে যখন উনি হয় না। ফার্স্ট সিনেমা করে। না না না, আপনি দেখেন বাংলাদেশে কোন না, বাট নায়িকা ওর মুভি কিন্তু কোনো হিট নেই, কিন্তু ও হিট কেন? হ্যাঁ। ও কোনো পোস্ট বা কিছু করলে হিট Controversy, কেন? controversy। শি ইজ ভাইরাল, সেটা বলো। সে সিনেমা দিয়ে ভাইরাল হতে পারতো, সে হ্যাঁ, হয়েছে না। viral তো, পরিমণিতে যখন ফার্স্ট টাইম সিনেমা করে তখন একসাথে আপনার 20-30টা সিনেমা সাইনিং করেছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তখন ওনার 20 লাখ ফলোয়ার। তা একটা মানুষ আর কি অ্যাচিভমেন্ট প্রয়োজন হয়? Right. গ্লোবাল স্টার, মানে এত ফলোয়ার কোথাও নেই বাংলাদেশি। আরোহী, তুমি দেশে থাকো না, খুব ভালো করছো। কেন বলো তো? 'Cause তুমি যেমনি কথা বলো, দেশে থাকলে তোমার সাথে কেউ কাজ করবে না। না, আমি সত্যি কথা বলেছি। এগুলো না, আমরা যখন হ্যাঁ, দেশের বাইরে থাকি অনেকে বলে তখন না মানুষ আসলে। বলে ও মিডিয়া কাজ করো, ও তুমি মিডিয়া কাজ করো, তুমি মামুন লায়লা, তুমি পরিমণি, মানে এগুলো একটা বকাবকি নাম হয়ে গেছে। যারা দেশের বাইরে সেটেল থাকে, যারা দেশের বাইরে থাকে, তারা বোঝে যে বাংলাদেশের মিডিয়া লাইনটা খুবই জঘন্য পচা, মানে তাদের এইভাবে অ্যাকসেপ্ট আমরাই করে না। নষ্ট করছি হ্যাঁ, আসলে। যখন বলি যে আমি তো মডেলিং ক্যারিয়ার ছিল, আমি মিডিয়া লাইনে ছিলাম, তখন ভাবে কি যে মিডিয়া লাইন হচ্ছে পচা, দুর্গন্ধ, দুর্নামা, এইগুলা টাইপের তারা করে স্ট্যাটাসটার আগে লিখে দেয়। তো এই কারণে বলতে তুমি চাই ওখানে না। কি করো? লন্ডনে কি করো? না, আমি আছি ওইখানে, আপনার বিভিন্ন শো নিয়ে আছি। আর তারপর হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, একটা ইউটিউব চ্যানেল অলরেডি খুলেছি, তো এগুলো নিয়ে কাজ করছি। আর রেস্টুরেন্ট আছে। ওকে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা, গেমটা তারপর যাই অনন্ত বর্ষা। অনন্ত জলিল, হ্যাঁ, অনন্ত জলিল, বর্ষা, তাদের আমি মনে করি যে তারা চেয়েছে ভাইরাল হতে, তারা ভাইরাল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনন্ত জলিল, বর্ষা কিন্তু মানুষের বকাবকি নাম হয় নাই। তারা যা করেছে ডিজিটাল, হাসির হ্যাঁ, পাত্র হয়েছে হাসির আর কি। পাত্র হয়েছে, মানুষ এটাকে এনজয় করে। থাকে না যে মন খারাপ, অনন্ত জলিল, বর্ষা দেখছে মনটা ভালো হয়ে যায়, মানে তাদের মানুষ ওইভাবেই ট্রিট করে। অনন্ত জলিল তো চেয়েছে যে উনি সবাই ওনাকে চিনবে, উনি এত টাকা দিয়ে কি করবে, মানুষ আমাকে চিনবে জানবে, এটা চেয়েছে, উনি সাকসেস। তবে বর্ষা একটু খারাপ লাগে মাঝে মাঝে, উনি যখন বিভিন্ন নায়িকাদের নিয়ে বর্ষা যে হ্যাঁ করে কথাটা কথা বললো বলে। সেটা কি বললা, যে ওর ছেলেরা বড় হয়ে আমাকে দেখবে, আমি ওই যে ফিল্ম। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ হচ্ছে বোকামি, মূর্খতা প্রকাশ পেয়েছে। আপনার আমি আজকে এখানে বসে আছি, এটা আমার দেশের বাইরে অনেকে দেখছে, আমার ফ্রেন্ড সার্কেল দেখছে। হ্যাঁ, আরোহী গিয়েছে বাংলাদেশে, ওইখানে যাওয়ার পর ও একটা অনলাইন নিউজে আসছে, অনেক কথা বলতেছি। এটা কিন্তু আমার মিডিয়া লাইন না হলে আমি আসতে পারতাম না, এখানে থাকতে পারতাম না, আমাকে আপনি চিনতেন না, বা আমাকে একটা লবিং করে আমি আসতে পারতাম না। আজকে বর্ষা অনন্ত জলিলের সাথে বিয়ে হয়েছে, বাংলাদেশের মানুষ চিনেছে, যেখানে যায় সেখানে দুইটা সেলফি তুলে, এটা তো তার প্রাউড ফিল হওয়ার কথা। নায়িকা হয়েছে হ্যাঁ, সেটা। নায়িকা তো, সে তো আর মানে অশ্লীল নোংরা ভাবে নায়িকা হয় নাই। তার হাজবেন্ডের ছবি অনন্ত জলিল, বর্ষা একটা জুটির নাম, ওনাদের সিনেমা ওনাদের টাকা দিয়ে বানায়, ওটা মানুষ দর্শক দেখে, আমরা তাদেরকে চিনি, এটা তাদের একটা ক্রেডিট। তো সেখানে তার এই যে এই কথাটা যে বলেছে যে আমার ছেলেরা বড় হয়ে দেখবে যে আমি, তাদের মা হ্যাঁ, নায়িকা। তাদের মা নায়িকা, তাদের মা কি প্রাইম মিনিস্টার হওয়ার কথা ছিল? উনি তো আসছিল নায়িকা হওয়ার জন্যই তো সিনেমাতে আসছি, উনি তো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য তো রাজনীতি যায়নি।
তো আপনি যেটা পোষণ করবেন 2 বছর পর তো ওইটাই ফিডব্যাক পাবেন। আপনার ছেলে মেয়ের সাথে অনেক ছেলে মেয়ে একই স্কুলে পড়ে, কে কার বাবা মাকে চিনি। যখন আপনার ছেলে বলল আমার বাবা অনন্ত জলিল, তখন সবাই চিনবি, সেটা ভালো ক্ষেত্রে হোক খারাপ ক্ষেত্রে হোক, নায়ক তো ছিলেন, তো সেটা তো প্রাউড ফিল হওয়ার কথা। রাইট, মানে উনি যে কথাটা বলেছেন না, এটা হচ্ছে একদম মূর্খতার প্রকাশ দিয়েছে। মূর্খতা, তো এত যদি আপনার ভিতরে গিল্টি ফিল হয়, তাহলে আপনি কেন মিডিয়াতে আসছেন আর কেন নিজেকে তো হাইলাইট করেছেন? বিশাল স্ট্যাটাস লিখছিল এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা সাধারণ মানুষ হিসেবে বলবে, সবাই বলবে যে এত যদি গিল্টি ফিল হয়, এত যদি আপনার মনের মধ্যে ঘৃণা জন্মায়, তাহলে সিনেমাতে আপনি কেন আসছেন? আপনাকে তো কেউ টেনে নিয়ে আসে নাই। আপনার নিজের ইচ্ছাকৃত ভাবে আসছেন, আপনার হাজবেন্ডকে কোনো নায়িকার সাথে ছবি করতে দিবেন না, আপনি নায়িকা থাকবেন। তা আজকে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে বলো আমার মা তো নায়িকা, তা আপনি কি প্রাইম মিনিস্টার হওয়ার কথা ছিল? রাইট, এটা তো তার কথাটা তোমার যায় ড্রেসের না। দাম কত? এখন যে ড্রেসটা পরেছে এটা আর কি বলবো, এটা খুব এক্সক্লুসিভ এক্সপেন্সিভ একটা ড্রেস। এক্সক্লুসিভ? হ্যাঁ। কত বলো? না আর বলতে চাই না। না না, জানতে যাচ্ছে। ও আচ্ছা, না এটা বলতে চাই না, এটা খুবই দাম কম। এটা আমার 1,20,000 মতো নিয়েছে। আচ্ছা, কোত্থেকে? না এটা আমার লন্ডন থেকে না। লন্ডন থেকে না? আচ্ছা, ওকে। 1 লাখ আর লন্ডনে ইন্ডিয়া ড্রেসগুলো খুব এক্সপেন্সিভ দাম ইন্ডিয়ান হয়েছে। না? হ্যাঁ, বোম্বে। আর তুমি সবচেয়ে বেশি দামি ড্রেস কোনটা পরছো? এটা ছিল হার্লেনের একটা ওটাই, শো 25 স্টপার হিসেবে 25 25 লাখ টাকা ড্রেস। আর ওটা সবচেয়ে আমার কম দামি ড্রেস? সবচেয়ে কম দামি ড্রেস যেটা বাসায় পরে থেকে সুতি ড্রেস পরি বাসা কমফোর্টেবল জন্য, ওটাই আর কি। ও বিশেষ করে আমার এই গড়িটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে। আচ্ছা, কেন? এটা হচ্ছে লাস্ট সাকিব আল হাসান একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আপনার শিশির আর হচ্ছে নাফিসা কামাল, তাদের সেম গড়ি মিলে গেছে। আচ্ছা। তো আমারও এই গড়িটা সেম। কি, তো এটা অনেকে কোন brand? এটা হচ্ছে আপনার মানে এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম। দুবাই এয়ারপোর্টে যে মলগুলো থাকে ওইখান থেকে নিয়েছিলাম। ডিউটি শপ থেকে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কত নিয়েছিল? না এই গড়িটার দাম মানে তখন কিনেছিলাম অনেক দাম নিয়েছিল, এখন তো অলরেডি অনেক নিয়েছিল? কপি আছে। সেটাই বলো। এই গড়িটা নিয়েছিল 4.5 লাখ টাকা। 4.5 লাখ। আচ্ছা, তুমি ওখান থেকে এয়ারপোর্ট থেকে 4.5 লাখ হ্যাঁ দিয়ে হ্যাঁ কিনলা? হ্যাঁ। তো এটা আমি 2020 সালে করি। তো তখন আর কি খুব বাংলা এতটা র্যান্ডম ছিল না, ইন্ডিয়াতে আমি অনেকেই দেখেছি। তো এই গড়ি নিয়ে অনেকে কমেন্ট করেছে যে আপনি কি সাকিব আল হাসান এই গড়িটা গিফট করেছে? মানে একটা জিনিসের সাথে একটা জিনিস। বাট তোমার তো গিফট করো, তুমি তো কিনছো। হ্যাঁ আমি নিজের টাকা দিয়ে কিনেছি। নিজের টাকা দিয়ে এত হ্যাঁ। টাকা আর্ন করছো তুমি? ওয়াও। হ্যাঁ। আচ্ছা, তোমার অ্যাসেট কত? তোমার আসলে কত টাকার মালিক তুমি? না অ্যাসেট, আমাদের অ্যাসেট ভ্যালুয়েশন করা লাগে, আমাদের সামারি করা লাগে, যেহেতু আমরা দেশের বাইরে থেকে আসা যাওয়া করি, আমাদের প্রতি বছর ট্যাক্স দেওয়া লাগে, টিন দেওয়া লাগে, অবশ্যই দিতে হয়, কত যেহেতু বলতে নারী পারো? উদ্যোক্তা। কত টাকা আমি আছে? সরকারকে ট্যাক্স দিই, এতটুকু বলতে পারি। আমি গত 5 বছর ধরে সরকারকে ট্যাক্স দিই, আচ্ছা। এবং ট্যাক্সের উপরে আমি পুরস্কার পেয়েছিলাম। আমি ট্যাক্স দিই, আমি টিন দিই, আর অ্যাসেট ভ্যালুয়েশন সামারি এগুলো আমাদের করতে হয়, যেহেতু আমরা আপনার নারী উদ্যোক্তা, আর যারা দেশের বাইরে আসা যাওয়া করে তাদের এটা প্রয়োজন হয়। তুমি হ্যাঁ। উদ্যোক্তা বলো, উদ্যোক্তা বলো। আচ্ছা, একটা কথা বলো, তুমি যদি শাকিব খানের নায়িকা হইতে তাহলে কি সবচেয়ে এই ধনী নায়িকা তুমি হইতা শাকিব খানের? সাকিব তুমি খানের- কতশো কোটি টাকার মালিক? না এটা তো বলতে পারবো না, এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, ওকে। মানে অপু বিশ্বাস বুবির চেয়ে বেশি? তাদের অ্যাসেট ভ্যালুয়েশনের কথা তো আমি জানি না, তাদের অ্যাসেট কতটুকু আছে। তো এতটুকু বলতে পারি, যদি আমি মিডিয়াতে সাকিব খানের নায়িকা হতাম, তাহলে অবশ্যই আমার ড্রেস কস্টিউম সম্পূর্ণ ডিফারেন্ট থাকতো। যেটা প্রতিটা ক্ষেত্রে এখন হিরো সাকিব খান করে, যে তার কস্টিউম ডিজাইনার, আপনি Right, বরবাদ দেখবেন কস্টিউম ডিজাইনের প্রশংসা। Heavy। তার মানে একটা সিনেমা, একটা হিরো যেখানে যাবে, আমার বাংলাদেশে ভালো লাগে বিদ্যা সিনেমা মিমকে, তার কস্টিউম ডিজাইনার, খুব। তার প্রতিটা কস্টিউম ডিজাইনার যেখানে যাবে সেখানে এটা পারফেক্ট। আর তুমি তাহলে মাহির কথা বলো, সামিরা খান মাহি যে ডান্স নিয়ে না এপিক এটা দিয়ে- বলবো যে সামিরা খান মাহি যে এখানে স্টেজ এই বছর দুটো ড্রেস পরা ছিল আর ভিতরে। দুইটা না তিনটা ড্রেস পরেছে, মানুষ তো ওটা দেখেন, মানুষ দেখেছে তোমার হেলদি ওয়েটটা। ও যদি আরো স্লিম হয়ে এই ড্রেসটা পরতো, হ্যাঁ ওকে ভালো লাগতো। ওটু ফ্যাটি হেলদি হওয়ার ক্ষেত্রে ওই ড্রেসটা খুবই মানে থাকে না, কমফোর্টেবল না, এটা মানে স্মুথ জুন কাজ করে নেই। সেখানে ওর এই ফিটনেসটা ভিতরে যা দুইটা ড্রেস পরেছে না 4টা ড্রেস পরেছে, সেক্ষেত্রে কিন্তু ওকে বেশি হেলদি মনে হয়েছে, ওকে মানে অশ্লীল অশ্লীল ভাব লেগেছিল। ওকে। সো তোমার কি প্ল্যান সামনে? আমরা শেষ করি লাইফটা আজকের মতো, আমরা আবার পরে শো করতে পারবো। সামনে প্ল্যানিং হচ্ছে, এই দেশে তুমি কয়দিন আছো? আছি 1 মাসের মতো। 1 মাসের মতো। 1 মাসে শুধু ভাইরাল হবা? ভাইরাল তো হয়ে আর গেছে, কাজ আর করবা? কি আর হতে কি চাই? হবা? হ্যাঁ, রাইট। বাট না অলরেডি অনেক হয়েছে। তারপর একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার সাথে চলে আসছো। হ্যাঁ। না, অনেক দিন স্বপ্ন ছিল না তোমার? স্বপ্ন পূরণ হয়েছে? না দেখি খুব যদি খুশি। ফেসবুকে দেখতে ভালো লাগে, আর ভালো লাগে বিশেষ তোমার? করে হেয়ারটা খুবই সুন্দর, মানে এই Thank you. হেয়ারের প্রশংসা আমি তো ভেবেছিলাম ফেক, যেটা ফেক সবাই হেয়ার ভাবে, হতে পারে, right. এত সুন্দর ন্যাচারাল একটা হেয়ার, খুবই সুন্দর, যত্ন করে রেখো, সুন্দর। রাইট। সো তোমার প্ল্যান হচ্ছে 1 মাস থাকবে, তারপর আবার লন্ডন চলে যাচ্ছে, হ্যাঁ। ওইখানে গিয়ে কাজটা শুরু করবা। তাহলে শাকিব খানের সাথে তোমার নায়িকা হওয়া হচ্ছে না? না যদি তো তার যখন মধ্যে কেউ কোশ্চেন করে তুমি বলতে পারো যে ভাই আমাকে কোশ্চেন করেন না, আমি নায়িকা আমি হতে চাই না। বলেছি নায়িকা হতে চাই না,
আমি But নায়িকা তুমিও হওয়ার কোনো ইচ্ছে ইচ্ছা করে নেই। শাকিব খানের কথা বলো। না না না, আমি তো জানি না যে আপনার মনে কি চলছে। Right, একটা সাংবাদিক যখন কোশ্চেন করে, বিনোদন সাংবাদিক যখন কোশ্চেন করে যে আপনি শাকিব খান নায়িকা হলে কি করতেন, আপনি কি মা হতেন না বউ হতেন, মানে কি কোশ্চেন। রাইট, ওকে আরোহী থ্যাংক ইউ। আর কিছু বলতে চাইলে বলতে পারো, শেষ করি আমরা। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কষ্ট বিচ্ছেদ এটা নিজের মধ্যে রাখবেন। গোপন রাখবেন, লুকিয়ে রাখবেন, আর আনন্দ ভাইরাল শো অফ সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ভালো আলিফকে থাকবেন। ডাকো, বরবাদের একটা শুনি, তারপর শেষ করি। আলিফ আসো। আলিফ আসো। তুমি ঘুমাচ্ছিলে নাকি ব্রো? না, তাহলে চলো ডায়লগটা শেষ করে তোমাকে দিয়ে ডায়লগ দিয়ে শেষ করি আমরা। বাবা, এই জিল্লু বলো। বলো। এই জিল্লু মারলে সাইলেন্টটা দিয়ে দাও। এটা না? সাইলেন্ট আচ্ছা, এটা বলো। জাস্ট ভালো লাগছে, ওর এই হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, ও তো অলরেডি সাকিব খান হেয়ার হ্যাঁ, স্টাইল খুব করেছে। সুন্দর হেয়ার স্টাইল। বলো, আমার নাম আলিফ, আমি নার্সিতে পড়ি, সবাই বলে দোয়া দাও, বলে করবেন। দাও, বলে দাও। আমার নাম আলিফ, আমি নার্সারিতে পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার লাগে দোয়া করবেন। বুঝতো, সব তুমি শিখেছো, ডায়লগও তুমি শিখেছো। না না, ডাইরেক্ট আমি শিখাইনি। But আর ভালো সিনেমা করছে। দেখেই তো বের হয়ে গেছে। আলিফ, তোমার হেয়ার স্টাইলটা খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইয়া ইউ। ওয়েলকাম গাইস, থ্যাংক ইউ আরোহী, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে তোমার সাথে কথা। Thank you তুমি so ভাই much. যা যা বলছো, আল্লাহ জানে মানুষজন কি কি বলবে। তুমি দেশে থাকো না, বুঝছো? এইরকম কথা বলে দেশে থাকা ঠিক হবে না। বাট না, এখন তো স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা আছে। অনেক কমেন্ট করছো তোমাকে নিয়ে, বুঝছো? আমি লাইভে আর পড়লাম না কমেন্ট গুলা, কজ তাহলে তুমি না, এখন তো ব্যক্তির স্বাধীনতা বেশি কাজ হ্যাঁ করে। মানে প্রচুর কথা কমেন্ট বলার করছে স্বাধীনতা তোমাকে, পেয়েছি। বুঝছো? তোমাকে অনেক কমেন্ট করছে। আমি তো বলছি উচ্চারণ তো আমি বলছি, আবার আপনার বলার দরকার আছে, ও তো ও নিজেই বললো ওর একটু উচ্চারণের ব্যাপার আছে, সেটা ও বলছে, ঠিক আছে, ও ঠিক করতেছে। আমার চেয়ে ভালো উচ্চারণ না, আমার চেয়ে একটু খারাপ ওটা। বাট গাইস, থ্যাংক ইউ, আই লাভ ইউ।